ফারহান এবার নির্বিকার ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে উঠল, ওকে, নো প্রবলেম, লেটস গো। তবে একটা কথা কি জানেন মিস ইশানি? ঝোঁক গিলে ঈশা জানতে চাইল। কি? ফারহান অন্যমনস্ক হয়ে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা টেনে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, আই হেট দিস ট্রেনিং। বৃষ্টি পছন্দ নয় আমার, কারণ এই বৃষ্টিতে আমি আমার প্রিয় অনেক জিনিস হারিয়েছি, আর এমনভাবে হারিয়েছি যে কপাল কুঁচকে তাকিয়ে থাকা ঈশার দিকে চোখ রেখে ফারহান বাকি কথাটা শেষ করে বলল, এমনভাবে হারিয়েছি যে ফিরে পেতে বেশ বেগ পোহাতে হবে। তবে ফিরে তো পাবই, না পেলে ছিনিয়ে নিয়ে যাব। বুঝলেন কিছু? ঈশা চোখ পিটপিট করে তাকিয়ে দুদিক মাথা নাড়িয়ে না বোঝালো। ফিক করে হাসলো ফারহান, হাত উছিয়ে 2 আঙুলের টোকা মারল ঈশার কপালে। বুঝতে হবে না, পড়াশোনার মন দিন। ব্যথাতোর আওয়াজ করে কপাল চেপে ধরল ঈশা। এত জোরে কপালে কেউ ঠোকা মারে? ফারহান হেসে পুরো দমে গাড়ি চালানো শুরু করলো। মাইয়াটা সেই রকম দেখতে ভাই, আমি তো প্রেমে পইড়া গেলাম। অরণ্যের ব্লাশ করা দেখে মুখ কুচকে তাকিয়ে আছে আদিত্য, ফাহিম, রাহুল আর রায়ান। রাহুল কপালে হাজার ভাঁজ ফেলে বলল, ভাগ্যিস প্রেমে পড়ছস, টেনে পড়াস নাই। রায়ান মুখের কথা কেড়ে নিয়ে বলল, এই শালা চুপ থাক। দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি? প্রেমে পড়ার ড্রেনে পড়া সমান বিষয়। এবার আদিত্য একটু চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, কিন্তু ভাই দুইটার সমান কেমনে হয়? হিসেব তো মেলে না, একটু এক্সপ্লেন করলে ভালো হয়। ফাহিম এবার সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে কোনো গভীর দর্শনের কথা বলবে এমন ভঙ্গিতে বলে উঠল, দেখ ভাই ব্রাদার্স, প্রেমে পড়লে যা হয়, নিজেকে ধুয়ে মুছে ফিট করে রাখিস, কিন্তু ভিতরে ভিতরে পইরা পচে যাস। ড্রেনে পড়লেও অবস্থা একই, বাইরে থেকে হয়তো গোসল করে পরিষ্কার হবি, কিন্তু ভিতরে যে গন্ধটা ঠেকে যায় সেটা কেউ বোঝে না। রাহুল একগাল হেসে বলল, এই কারণে তো প্রেমে পড়া মানুষদের চিনি, সবাইরে সুন্দর সুন্দর কথা কই, কিন্তু চোখের নিচে কালি পড়ে যায়, আর ফেসবুকে একটার পর একটা সেট স্ট্যাটাস শেয়ার করে। রায়ান এবার গম্ভীর ভঙ্গিতে বলল, এই জন্যই বলি ভাই প্রেমে না পড়লেই ভালো। ড্রেনে পড়লে অন্তত চিকিৎসা করা যায়, কিন্তু প্রেমে পড়লে না নিল্লা, সে তো রীতিমতো বাঁচা মরা খেলা। অরণ্য হালকা গলা খাকারি দিয়ে বলল, ভাইরা তোমরা যাই বলো না কেন, আমি কিন্তু প্রেমে পড়েছি, গভীর প্রেম ভাই। আর এই মেয়েটা যদি আবার তাকাই তাহলে আমি সোজা তার চোখেই ঢুকে যাব। রায়ান চেঁচিয়ে বলল, তুই ডুববে আমার শালা। এদিকে ফারহানের কাহিনী নিয়ে বাঁচি না, আর ওই আসছে আরেক মাইয়া নিয়া। রাহুল এবার বিরক্তিতে চর শব্দ করে বলল, আরে ধুর, তোরা ওরে সিরিয়াস লস কেন? এই হাদারামের কোনো চয়েস আছে নাকি? না জানি কোন মাইয়া দেখে ক্রাশ খাইলো। ফাহিম বিড়বিড় করে বলল, বাস খাইয়া কুল পায় না, আবার ক্রাশ? যেখানে পেটের খাবার নাই সেখানে ক্রাশ খাওয়া বিলাসিতা। অরণ্য এবার বিরক্তিতে উঠে অন্য ঘরে যেতে যেতে বলে উঠল, তোমরা আড্ডা দাও বন্ধুগণ, আমি একটু নিজেরে হিরো বানাই আসি। দাড়ি শেভ করে গোসল করবো ঝাক্কাস কইরা, এরপর মেয়েটারে খুঁজতে হবে। তোকে ভাবি লাগে বুঝছো, সম্মান দিবি ফললিরে। 4 জন একসাথে চিৎকার করে উঠল। তুই তো ভাই ড্রেনের নিচে সেপটিক ট্যাঙ্কে নামছো দেখি ভাই। অরণ্য ঘর থেকে বেরিয়ে যেতেই ঘর জুড়ে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আদিত্য ধীরে ধীরে বলে, ভাইয়ের প্রেমের গতি দেখে মনে হচ্ছে এবার তো কারেন্ট খেয়ে প্রেম করবে। রাহুল সাথে সাথে বলে, না ভাই, ওর অবস্থা দেখে বরং গ্যাস লিক হয়েছে মনে হচ্ছে। একটা স্পার্ক লাগাইলেই বিস্ফোরণ। সেই আগুনে নিজেও মরবে, সাথে আমাদের নিয়ে মরবে, বুঝলি? এখনই জানায় রাখতেছি ভাই, এই প্রেম কেসে আমরা কেউ দায়ী না। আদিত্য বলল, এখন মনে হয় বুঝতে পারতেছি ওর প্রেমে পড়াটা আসলে নিজের লাশ বানানোর প্রিপারেশন। রায়ান হেসে বলল, আর আমাদের বানাচ্ছে লাশের গার্ড অফ অনার। ওরা তো কবরস্থানেই রিসিভ করতে হয়। ফাহিম মিনমিন করে বলল, একটু বলবে? আমার মনে হয় ফল অলিরে খুঁজতে গিয়া ও কোনো কনস্ট্রাকশন সাইটে ঢুকা যাবে। ওই যে হেলমেট পরে ফল বিক্রি করে ওই রকম কাউরে দেইখা আবার প্রেমে পড়বে। রায়ান হালকা হাসি দিয়ে বলল, ভাই আল্লাহর হস্তে ওইসব বাদ দে। একটা কথা মনে রাখিস, এ প্রেমে যদি মায়া রাজি না হয়, অরণ্যরে পাইতে হইব আইসিও থেকে, আর রাজি হইলে পাইতে হইব কাবিন নামাতে।
এখন কথা হইল ফারহানরে বিয়া না দিয়া আমাদের বড় ভাবি না আইনা তো আমরা কেউ বিয়া করাতে পারতাম না। না হলে ফারহানের বিয়েতে লুঙ্গি খুইলা নাচবো কেডা? ফাহিম মাথা নিচু করে বলল। আমি তো ভাইবা রাখছি ফারহানের বউ মানে ভাবিরে পছন্দ হইলে তারে নিয়ে পালামু। রাহুল চোখ গরম করে বলে উঠল। তোরে কইছিলাম না ফারহানের বউরে নিয়ে কথা কবি না। শেষবার যেদিন ওই হিমেল আমাদের অদৃশ্য না হওয়া ভাবিরে নিয়ে কথা কইছিল, সেদিন ফারহান ওর 4 হাত পা বাইদা রান্নাঘরে গরম কড়াইয়ের উপর বসাই দিছিল আর হাতে দিছিল খুন্তির ছেঁকা। কম্বিনেশনটা দারুণ। আদিত্য চোখ কুঁচকে ফাহিমের দিকে তাকিয়ে বলল। আব্বে দাঁড়া, তুই পালাবি ভাবিরে নিয়া? দিন দুপুরে স্বপ্ন দেখোস বেড়া? শুন, পালাবি ভালো কথা, যা সখানে জুতার টাটকা বাড়ি খাওয়ার প্রস্তুতি নিস। রাহুল হেসে গড়িয়ে পড়ে বলল। ভাই, জুতার বাড়িটা কম হয়ে গেল। ওরে 10তলা বিল্ডিংয়ের নিচে চাপা দেওয়ার সম্ভাবনা আছে। রায়ান একটা চিপস তুলে মুখে দিয়ে গম্ভীর গলায় বলল। দোস্ত, আমার চিন্তা হইতাছে ফারহান যদি জানে আমরা ওর বউরে লুঙ্গি নাচের প্ল্যানের মাঝে আনতেছি, ও আমাদের সাজাইয়া দুনিয়া থেইকা সরাই দিবে। পরের দিন সকালে হেডলাইনে ন্যাংটাকালের বন্ধুর হাতে বউ নিয়ে পালানোর অপরাধে অকাল মৃত্যুবরণ করলো 4 জিগরি বন্ধু। ফাহিম চিন্তিত ভঙ্গিতে বলল। তাহলে ভাই আমাদের আগে কনফার্ম হইতে হবে যে ফারহান প্রেমে পড়েছে কিনা, কারণ প্রেমে পড়লেই তো খেলা শুরু। আদিত্য টেবিল চাপড় দিয়ে উঠে দাঁড়ায়। অতএব আজকের অভিযান হলো মিশন প্রেম জানো। আমাদের জানতে হইব ফারহান সত্যিই প্রেমে পড়েছে কিনা, আর এই মিশন লিড করব আমি নিজেই। রাহুল হাত তুলে বলে। না ভাই, তুই গেলেই সব নষ্ট। তোরে দেখলেই মানুষ কনফিউশনে পড়ে। তুই গোয়েন্দাগিরি করস না ইন্টারভিউ নিতে আসছস? রায়ান বলে। এক কাজ করি, সবাই আলাদা আলাদা কৌশল নিই। রাহুল যাবে জিমে, দেখবে ফারহান ডাম্বেল তুলতে তুলতে কোনো গান গায় কিনা, যেমন ও হাসিনা জুলফারি জানে যাহা, প্রেমে পড়লেই এই গান গাইবো। আদিত্য বলে। আর আমি ওর মোবাইল ট্যাপ করব, মানে মেসেঞ্জার কয়বার। ওকে, আচ্ছা, টাইপ রিপ্লাই দিচ্ছে, তা দেখলেই প্রেমের গভীরতা বোঝা যাবে। ফাহিম হেসে বলে। আর আমিও ওর বাসায় ঢুইকা গুপ্তচর হইয়া ভাবি ছায়া দেখতে পাইলেই বুঝে নেব বিয়া হইয়া গেছে। রাহুল মুখ কুচকে বলে। তোর চিন্তাভাবনা সব বাবির দিকেই কেন চাই বেটা? বাবি এখনো আসে নাই, আর তুই আগেই জামাই হইয়া গেছস। রায়ান হাত তুলে বলে। একটা কথা কই, যদি সত্যিই দেখা যায় ফারহান কারোর প্রেমে পড়ে গেছে, তাহলে কিন্তু আমরা সিরিয়াসলি রিহার্সাল শুরু করব। লুঙ্গি নাচ, ব্যাকগ্রাউন্ড গান, আই থিঙ্ক আর একটা বিশাল সান্ত্বনা বক্তৃতা। ভাইরে, আমরা সিঙ্গেলই রয়ে গেলাম। সবার হাসির রোল পড়ে যায়। ঠিক তখনই ফাহিমের ফোনে ভেসে ওঠে একটা নোটিফিকেশন। ফারহান ফিলিং লাভড। সবাই চুপচাপ হয়ে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। দেখা যাচ্ছে ফারহান স্টোরি দিচ্ছে, মেঘলা আকাশের ভিডিও, তার ব্যাকগ্রাউন্ড কানে বাজছে আমার একলা আকাশ। মুহূর্তেই ঘরে নীরবতা নেমে আসে। আদিত্য ধীরে ধীরে বলে। ফিলিং লাভ, আবার এমন রোমান্টিক স্টোরি হঠাৎ কেন? মানে এটা কি ভাবের আগমন নাকি? রাহুল হা করে বলে। ভাই, মনে হইতেছে খেলা শুরু হইছে। রায়ান দাঁড়িয়ে উঠে বলে। তাহলে বুঝতেই পারছিস, আমাদের জীবনের শেষ দিন গুনে নিতে হবে। ভাবি আইতেছে আর আমরা ভাবির পিছনে যাইতেছি লুঙ্গি পইরা নাচতে। আদিত্য বলে উঠল। সবই ওকে, বাট আগেই অরণ্যের আটকানো দরকার। সবাই মিলা ফারহানের কেজাকে সলভ করি, তারপর অরণ্যের ফলওয়ালিরে দেখমু। ঘরটা অন্ধকার করে ফেলল 5 বন্ধু। একটা টেবিলের চারপাশে গোল করে বসেছে তারা। টেবিলের উপর আলো জ্বলে উঠেছে একটা খেলনা ডিটেকটিভ ল্যাম্প। পাশেই প্রেম তদন্ত কমিটির নামের একটা খাতা। অনেকক্ষণ চুপ থাকার পর রাহুল গম্ভীর মুখে ঘোষণা দেয়। শুনো ভাইয়েরা, আজকের সবার বিষয় ফারহান ভাই কি প্রেমে পড়েছে কিনা। আমি বলতেছি নিশ্চিত প্রেমে পড়েছে, কারণ আমি খোঁজ নিয়েছি। বিদেশ থেকে আসার আগের 7 দিনে উনি 3বার ইয়ার কাট করেছে, 2বার শার্টের বোতাম পাল্টিয়েছে, আর 1বার সেলুনে ফেসিয়াল করেছে।
যিনি সবসময় বলে পুরুষের সাজগোজ কিসের দরকার। উনি যদি পার্লার যায়, প্রেম ছাড়া এর ব্যাখ্যা নাই। ডট। আদিত্য চোখ ছোট করে বলে, আমি খেয়াল করছি উনি এখন গানের লিরিক্সে হ্যাশট্যাগ দিচ্ছে, লাইক হ্যাশট্যাগ ভালোবাসা, হ্যাশট্যাগ তুই আছিস মনে, হ্যাশট্যাগ নিঃশব্দ ভালোবাসা। ভাই এইসব হ্যাশট্যাগ কি রোমান্টিক লস ছাড়া সম্ভব? রায়ান বলে উঠল, তা না হয় হজম করলাম, কিন্তু যে মানুষটা 3 বছর ধরে ছায়ার মতো চা কফি খায়, সে হঠাৎ করে স্ট্রবেরি মিল্কশেক খেতে চাইলো কেন? প্রেমে না পড়লে কেউ এমন চরম বিপদগামী হয় না ভাই। ফাহিম চোখে চশমা উঠিয়ে খাতা খুলে বলে, আমি এক্সেল শীট বানিয়েছি। গত 3 দিনে ও 5বার ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেরে দেখেছে, আবার 2বার নিজের ফোনের ক্যামেরা দিয়া মুচকি হাসির প্র্যাকটিস করেছে। সবাই চুপ। তারপর একে অপরের দিকে তাকিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একসাথে বলে ওঠে, বস প্রেমে পড়েছে, নিশ্চিত প্রেমে পড়েছে। গোসল করে মাত্র বের হওয়া অরণ্য হাতে পানির গ্লাস নিয়ে শেষের কথা শুনতে পেয়ে তাদের দিকে আসতে আসতে বলল, আমি তো অনেক আগেই প্রেমে পড়েছি, নতুন করে আবার কে পড়লো? কার কথা বলছিস তোরা? রাহুল হা হুতাশ করে বলল, রায়ানের ন্যাংটা কালের বন্ধু আর তোমার বেস্ট ফ্রেন্ড ফারহান আহমেদের কথা বলছি। হি ইজ ইন লাভ। অরণ্য কেবলই মুখে পানি নিয়েছিল। চরম আশ্চর্যজনক কথাটা শোনা মাত্রই তৎক্ষণাৎ মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে আসলো। ঘর জুড়ে অপ্রতিরোধ্য হাসির রোল পড়ে গেল। রাহুল চিৎকার করে বলে উঠল, ভাই, প্রমাণ হয়েছে। প্রেমের খবর শুনে পানি থুতু হয়ে গেল। এখন তো আইসিইউ লাগবেই। অরণ্য কাশি সামলাতে সামলাতে বলল, এ ভাই, মাথাটা গেছে তোদের? তোমরা ফালতু জিনিসের মধ্যেও গোয়েন্দাগিরি পাও। ফারহান প্রেমে পড়েছে মানে ওই শালা তো এখনও বলে ভালোবাসা মানেই দুর্বলতা, প্রেম মানেই পাপ। রায়ান গুরুগম্ভীর কণ্ঠে বলল, দুর্বলতা হোক আর না হোক, ওর চোখে এখন রোদ না থাকলেও সানগ্লাসের পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে, সুন্দর সুন্দর শার্ট পরে ভার্সিটিতে যায়, বিদেশ থেকে ইম্পোর্ট করা পারফিউম ইউজ করে। একবার যদি প্রেমে না হয় তাহলে কি? ফাহিম এক চোখ টিপে বলল, আর ভাবিস না ভাই, আমরা প্রেমের তদন্ত কমিটি। আমরা প্রেমের গন্ধ পাই ডিউ স্প্রের মধ্যে। আজকের মিটিংয়ের সিদ্ধান্ত, ফারহান ব্রেকআপ করলে আমরা বলবো প্রেমে আছে। কারণ লেটার অফ লাভ একবারই শুরু হইলে সেই খাতা একদিন না একদিন খুলবেই। আদিত্য সবার সামনে হাত তুলে বলল, ভাইয়েরা, পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রেমিকাকে খুঁজে বের করা। কে সেই রহস্যময়ী যে কিনা ফারহানের মতো জাদুকরকে বশ করলো? রাহুল মুখ গম্ভীর করে বলে, হ্যাঁ, কারণ প্রেমে পড়া একটা কথা, কিন্তু প্রেমিকাকে না জানা মানে অজানা আগ্নেয়গিরির সামনে গর্ভাতা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রাহুল এক লাফে উঠে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, মনে হচ্ছে চলে আসছে ফারহান। আদিত্য রোমাঞ্চিত গলায় বলে, শালা আসুক আজকে, এর একটা ব্যবস্থা করতেই হবে। অরণ্য থপ করে বসে পড়ে দুঃখী কণ্ঠে বলল, শালা, ওই বেডা প্রেমে পড়লে তো আমার ইঁদুরের বিষ খাওয়া উচিত। হারামিগুলা, তোরা আমার প্রেমের সঙ্গ না দিয়া ফারহানের প্রেম খুঁজতে লেগে গেলি। রায়ান টেবিলের ল্যাম্পটা নিভিয়ে দিয়ে আস্তে করে বলল, হ্যাঁ, কারণ ওটা বেশি গুরুত্বপূর্ণ। দরজা খোল ফাহিম। যদি ফারহানি হয় তাহলে আমরা প্রেম তদন্ত অভিযান সরাসরি ফিল্ডে নামিয়ে দিব। ফাহিম এগিয়ে গিয়ে দরজা খুলতেই হালকা হাওয়ার সঙ্গে ঢুকে পড়ল কিছুটা ভিজা গন্ধ। দরজায় দাঁড়িয়ে থাকা ফারহান চুল খানিকটা ভিজে, গায়ে একটা গাঢ় নীল শার্ট, চোখে ক্লান্তি আর মুখে হালকা বিস্ময়। ভ্রু কুচকে তাকিয়ে সে জুতা খুলতে খুলতে বলল, তোদের কি বাড়িঘর নেই? আমার ফ্ল্যাটে কি করছিস? 5 বন্ধু একসাথে চুপ করে একে অপরের দিকে তাকিয়ে মেকি হাসল। রাহুল গলা খাকারি দিয়ে বলে, ইয়ে ভাই, বাড়িঘর তো আছে, কিন্তু তোর মতো উহুম হুম নেই। কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে ফারহান ভেতরে ঢুকে পড়ল। এই হুমটা কি? অরণ্য বিড়বিড় করে। ফারহান ভ্রু কুচকে তাকাতেই এবার আদিত্য বলে উঠল, ভাই, এত দেরি হলো কেন? কোথায় গেছিলি? ফারহান বলল। ফার্ম গেটের দিকে গিয়েছিলাম। অরণ্য খানিকক্ষণ প্রশ্ন করল, একটা কাছে, তেমন কিছু না। কিন্তু তোরা বলতো কি করছিলে তোরা?
রায়ান বলেই ফেলল। ভাই আমরা মানে হ্যাঁ, আমরা গবেষণা করতেছিলাম যে বৃষ্টি রাতে ভালোবাসা কতটা গভীর হয়। ফারহান ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে। গবেষণা নাকি প্রেম তদন্ত কমিটি আবার সক্রিয় হয়েছে? কলেজের আকামগুলো আবার শুরু করবি? রায়ান কেসে উঠে বলে। আসলে ভাই কি করব, কিন্তু তোমার জন্যই মিটিংটা। গবেষণার বিষয়বস্তু ফারহান আহমেদ প্রেমিক না প্রেম অনুভব। ফারহান এক পলক চেয়ে থেকে বলে। তোদের এক একটাকে ঝাড়ু দিয়ে পিটায় গাছের ডালে উল্টে ঝুলা রাখবো। ফালতু মার্কা কথাবার্তা সর সামনে থেকে। ভিজে গেছে, ফ্রেশ হবো। বলেই ফারহান পকেট থেকে ফোন ওয়ালেট বের করে টেবিলে রেখে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। আর 5 বন্ধুর থোবরা নেমে এলো। ফারহানের ব্যবহারটা ধরতে পারছে না তারা। আদিত্য ফিসফিস করে বলল। দেখলে কেমন করে পালায় পালায় ভাব ধরছে বেটা। ঠিক তখনই টেবিলে রাখা ফারহানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিস বাটারফ্লাই ক্লয়িং। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো স্ক্রিনের দিকে। বাকিদের অমন অভিব্যক্তি দেখে অরণ্য সোফা থেকে উঠে এসে উকি দিল ফোনের দিকে। চারদিক থেকে 4 জন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল। এই বেডি আবার কেডা? রায়ান চিৎকার করে বলল। ভাই কেন যেন মনে হচ্ছে কুয়াশার মধ্যে প্রথম আলো দেখলাম। রাহুল ফিসফিস করে বলে। নিশ্চয়ই এটার ওর কোটু নেম বেটারফ্লাই, মানে নিশ্চয়ই ওর হৃদয়ে জুড়ে বেড়ানো পাখি। অরণ্য থতমত খেয়ে বলল। ফাহিম খাতায় বড় করে লিখে ফেলে। টার্গেট আইডেন্টিফাইড, বিউটি বাটারফ্লাই। আদিত্য একবার আস্তে করে ফোনটা হাতে নিতেই হুট করে ছো মেরে যেন ফোন ছিনিয়ে নেয়। সবাই তাকিয়ে দেখে ভেজা মুখ হাত নিয়ে বাথরুম থেকে বের হওয়া ফারহান ফোন হাতে নিয়েছে। তার মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। তোর আমার ফোনে উকি মারছিস কেন? অরণ্য দুহাত উঁচু করে বলল। ফারহান তীক্ষ্ণ দৃষ্টিতে একে একে সবার দিকে তাকিয়ে বলল। তোরা সবাই মিলে আসলে চাইছিসটাকে আমি ফ্ল্যাট ছাই দিয়ে উড়িয়ে দিই, তাই? আদিত্য গলা খাকারি দিয়ে বলল। ভাই আসলে বাটারফ্লাই নামটা দেখে আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম। এটা তো অন্যরকম কিছু, তাই না? তো কে এটা? ফারহান এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল। হ্যাঁ, সেটা তোদের না জানলেও চলবে। রায়ান এবার একটু নরম গলায় বলে। ভাই তুই রাগ করিস না, আমরা তো বন্ধু। আমরা চিন্তায় পড়ে গেছিলাম, তুই হঠাৎ কেমন যেন পাল্টে যাচ্ছিস। চোখে রোদ না থাকলেও সানগ্লাস, শার্ট, পারফিউম সব কিছুতেই কিছু একটা লুকাতে চাচ্ছিস মনে হয়। ফারহান একবার চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর চেয়ারটায় থপ করে বসে গিয়ে বলল। সবসময় সব কিছু বলার মতো হয় না, কিছু কিছু অনুভূতির নামও দেওয়া যায় না। তবুও যদি জানতে চাস তাহলে বলি, বাটারফ্লাই ইজ এ গার্ল। 5 জন হাঁ করে তাকিয়ে রইল ফারহানের দিকে। রাহুল ধীরে ধীরে বলল। মানে তুই প্রেমে পড়ছিস? ফারহান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। না তো। বলেই নিজের ঘরে চলে গেল ফারহান। ঠাস করে দরজা আটকে দিল। ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ। তারপর ফাহিম আস্তে করে বলে। তাই এবার তো আমাদের তদন্ত থেমে গিয়ে শুরু হবে মিশন। বাটারফ্লাইকে আমাদের ভাবি বানানোর অপারেশন। না জানি কোন মাইয়া। সবার মুখে একসাথে হাসি ফিরে এলো। লিলি ভেবেছিল বিকালের আগেই সে সুস্থ হয়ে যাবে, কিন্তু ধারণা ভুল। আরও বেশি অসুস্থ হয়ে গেল বেচারি। পেটের ব্যথার সাথে এবার যুক্ত হলো তীব্র মাথা ব্যথা। আর এই মাথা ব্যথা নিয়েই লিলি মুখ কুঁচকে তাকিয়ে রয়েছে ঈশার দিকে, যে কিনা এখন ব্যস্ত হাতে তন্ন তন্ন করে স্টোর রুমে থাকা একটা আলমারি হাতড়াচ্ছে। কিছু একটা খুঁজে পাওয়ার তীব্র প্রচেষ্টা। লিলি পেট চেপে ধরে শেষ স্টোর রুমের মেঝেতেই বসে পড়ল। অসহায় মুখে বলল। কি খুঁজছিস তুই ঈশা? সেই তখন থেকে স্টোর রুমটাকে প্যানা করে দিলি। খুঁজছিসটা কি? কিছু হারিয়েছে? ঈশা সেই কথা গ্রাহ্য না করে অধীর আগ্রহে শুধালো। লিলি হাতে থাকা ফোনটা তুলে আবারও দেখে বলল। কে? ফারহান স্যার? ভাই আমার ফোনে ব্যালেন্স নেই। তোর ফোন থেকে তো দিলাম 2 বার, ধরলো না তো। এখন আবার স্যারকে কেন দরকার তোর? ঈশা এবারও কথা এড়িয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করলো আলমারির খোঁজে। লিলি একবার অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো। আরে বাবা বল না কি খুঁজছিস? সেই যে এসেছিস কাপড়ও পাল্টাসনি।
ভিজে অবস্থায় স্টোর রুমে ঢুকে পাগলের মতো খুঁজেই চলেছিস। কি খুঁজছিস বলে উদ্ধার কর প্লিজ। ঈশা হাত ব্যস্ত রেখেই বলে উঠল, একটা অ্যালবাম, কিছু ছবির একটা বড় অ্যালবাম ছিল, এখানেই তো থাকার কথা, কোথায় গেল? লিলি এবার আর সহ্য করতে পারলো না, পেরে উঠে দাঁড়ালো। মাথা ঘুরছিল, তবুও ঈশার অস্থিরতা দেখে যেন আর বসে থাকা যাচ্ছে না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঈশার পাশে দাঁড়িয়ে বলল, ছবির অ্যালবাম? কিসের ছবি? কেন হঠাৎ খুঁজছিস এত বছর আগের অ্যালবাম? ঈশা এবার থমকে গেল। তার চোখে যেন ঝলক দিয়ে কিছু একটা ফুটে উঠল। অস্থিরতা নয়, এবার ছিল ভয় আর জেদ। সে আস্তে করে বলল, কিছু উত্তর পাওয়ার দরকার হয়েছে লিলি, যেগুলো বহু বছর ধরে প্রশ্ন হয়ে বসে আছে। আমি আজ ভিন্ন কিছু নজরে নিয়েছি। লিলির চোখ ছানা বড়া হয়ে গেল। কিসের উত্তর? কি হয়েছে বলবি তো ঠিকঠাক করে। ঈশার কিছু না বলে আবারও তাকালো আলমারির নিচের তাকে। ধুলো মাখা একটা বাদামি রঙের মোটা ফাইল আকৃতির কিছু টেনে বের করলো। ধুলোর পড়তে থাকা সেই বস্তুটা বের করতেই লিলির গা কেঁপে উঠল। অ্যালবাম! ঈশা ধীরে ধীরে সেটার উপর হাত বুলিয়ে মুছে ফেলল ধুলো। পুরনো কাগজের গন্ধ মিশিয়ে ঘর জুড়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করলো। লিলি গলা নামিয়ে বলল, তুই কি কারোর খোঁজে এই ছবিগুলো দেখবি? ঈশা একটুও না তাকে শুধু বলল, হ্যাঁ, আর যদি এই ছবির ভেতর আমার সন্দেহ সত্যি হয়, তাহলে আমার জীবনের সবচেয়ে বড় চেনা জানা সত্যটাই পাল্টে যাবে লিলি, এমনকি আমার পরিচয়ও। লিলি বিস্মিত চোখে তাকিয়ে রইল ঈশার মুখের দিকে। ঈশা একবার অ্যালবামটা মেলে ধরলো। প্রথম পাতায় একটা পুরনো ছবি, 4 জন মানুষ হাসি মুখে দাঁড়িয়ে, স্বামী স্ত্রী আর প্রায় সমবয়সী 2 বোন, আর ঠিক পেছনে ছোট্ট করে হাতে লেখা। ছবিটা দেখে সরু চোখে তাকালো লিলি, আঙুল উঁচিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, ইস্যু, এই লম্বা করে বাচ্চাটা তুই না? ঢোক গেল ঈশা। এরপর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। কিছু না বলে অ্যালবামের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ ঈশার আঙুল থেমে গেল এক জায়গায়, একটা পাতার মাঝখানে সযত্নে রাখা একটা ছবি। চারপাশে কালচে হয়ে যাওয়া পেজ, কিন্তু মাঝখানে একটা ছবি যেন এখনও জীবন্ত। একটা 7 কি 8 বছরের ছোট্ট ছেলে, হালকা কোকড়া চুল, টুকটুকে মুখ, হাসি মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। পরনে সাদা পাঞ্জাবি, পেছনে রোদ ঝলমলে একটা বাগান। লিলি পাশে দাঁড়িয়ে ছবি দেখে বলল, আরে বাচ্চাটা কিউট তো। কে এটা? বেশ চেনা চেনা লাগছে না? কিন্তু ঈশা কোনো উত্তর দিল না। তার চোখে দৃষ্টি ছবিটার গায়ে আটকে গেছে। সময় থেমে গেছে যেন। ঠোঁটের কোণে এক টুকরো স্তব্ধতা, আর কপালে স্পষ্ট ভাঁজ। সে ছবিটা গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, এটা হতেই পারে না। লিলি বিস্ময়ে বলল, তুই চিনিস একে? ঈশা মুখে কিছু বলল না, শুধু মাথা নিচু করে আবারও ভালো করে ছবিটার দিকে তাকালো। ছবির পেছনে ছোট করে কিছু লেখা। ঈশা ধীরে ধীরে অ্যালবাম উল্টে লেখাটা পড়ল, আমাদের ছোট্ট জোসেফ, বাগানের রাজপুত্র সে, তারই জন্মদিনের স্মৃতি। ঈশার কপাল ঘামে ভিজে উঠল, ঠোঁট শুকিয়ে এলো। সে নিচু স্বরে বলল, কিন্তু এই নামটা তো কখনো বলা হয়নি। লিলি কিছু বুঝে উঠতে না পেরে জিজ্ঞেস করলো, মানে কি তোর? কে এই জোসেফ? তুই কাকে খুঁজছিলি আসলে? ঈশা এবার প্রথমবারের মতো সরাসরি তাকালো লিলির দিকে। চোখ দুটো বিস্ময় আর কপালে এক ধরনের ভয় নিয়ে বলল, একটা মানুষ ছোটবেলায় যেমন থাকে, বড় হলেও কি ঠিক তেমনই থাকে? পসিবিলিটি কতটুকু লিলি? লিলির ঈশার এমন আজগবি কথা শুনে তপ্তা খেলো। এরপর ঘাড় উঁচিয়ে বোঝালো সে জানে না। ঈশা ছবিটা রেখে আবারও অ্যালবাম উল্টালো। হঠাৎ ঈশার আঙুল থেমে যায় এক জায়গায়। ধুলোমাখা পাতার ফাঁক দিয়ে সে টেনে বের করে একটি পুরনো ছবি। চোখ আটকে যায় মাঝখানে থাকা 7-8 বছরের একটি ছেলেকে দেখে। সে একই ছেলে, একই একটা সরল অনাবিল হাসি তার মুখে, চোখে কৌতুক, চারপাশে পৃথিবী যেন নতুন নতুন বিস্ময়ে ভরা। ঈশা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে ছবিটার দিকে। মুখের রেখাগুলো ধীরে ধীরে কুঁচকে আসে, কপালে চিন্তার ভাঁজ, আর চোখে যেন কোনো চেনা স্মৃতির ছায়া। তার ঠোঁটের কোণে নেমে আসা স্তব্ধতা। হঠাৎ করেই যেন চারপাশের স্তব্ধ থেমে গেছে। একটা পৃষ্ঠা উল্টাতেই দেখা যায় আরও একটা ছবি। এবার বাচ্চাটা খালি গায়ে দাঁড়িয়ে। এটাই খুঁজছিল সে। খুব সরু চোখে তাকিয়ে ছবিটার কাছ থেকে দেখল ঈশা। বাচ্চাটার বুকের বাম পাশে স্পষ্টভাবে চোখে পড়ে একটা পুরনো কাটা দাগ।
গা ছমছমে অসমভাবে সেলাই করা। হয়তো বাচ্চাটার শরীরে কোনো অপারেশনের চিহ্ন বা আরও কিছু গভীর। ঈশার চোখ চওড়া হয়ে যায়। সে আরেকটা পৃষ্ঠা উল্টায়। আরেকটা ছবি, একই ছেলেটি, অন্য ভঙ্গিতে, কিন্তু সেই একই দাগ। এইবার তার মুখে হাসির আড়ালে গোপন কোনো যন্ত্রণার ছাপ স্পষ্ট। ঈশা মাথা নিচু করে দীর্ঘক্ষণ চেয়ে থাকে ছবিগুলোর দিকে। তার চোখে জমে ওঠে অদ্ভুত এক বিস্ময়, ভয় আর বোঝা না যাওয়া চিন্তার মিলেশ। লিলি এবার আর চুপ থাকতে না পেরে বলে, ঈশা, তুই ঠিক আছিস তো? কে এই বাচ্চা? ঈশা চোখ না সরিয়েই ফিসফিস করে বলল। জোসেফ হ্যারিস। লিলি মুখ কুঁচকে তাকিয়ে বলল। জোসেফ হ্যারিস বিদেশি? ঈশা মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। বিদেশি, তবে বাঙালি। লিলি তবুও কিছু বোঝালো না। তাতে কি হয়েছে? এমন করছিস কেন? পরিচয় কি বাচ্চাটা সেটা বল। আর এই অ্যালবামটা ঠিক কাদের? কথাটা গ্রাহ্য না করে ঈশা ঠোঁট ভিজিয়ে ঠোক গিলে হাতে থাকা 3টে ছবির মধ্যে একটা ছবি লিলির হাতে দিয়ে বলল, একটু দেখ তো তুই, এই বাচ্চাটাকে কার মতো লাগছে? খুব ভালো করে দেখ, এই মুখটা আমি ঠিক কোথায় যেন দেখেছি। লিলি ছবিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ মুখ কুঁচকে তাকিয়ে হঠাৎ সজাগ হলো তার দৃষ্টি। ফট করে ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশা, এই বাচ্চাটার চুল কিছুটা ফারহান স্যারের মতো, তাই না? গাঢ় বাদামি। ঈশা সন্তুষ্ট হলো না, বিরক্ত হয়ে বলল, শুধু এইটুকু আর চোখ দুটো। লিলি আবারও দৃষ্টি নিবদ্ধ করে সময় নিল। তারপর চোখে দৃষ্টি দিয়ে হতবাক হয়ে বলল, হ্যাঁ রে বই, চোখ দুটো ফারহান স্যারের মতো, হালকা বাদামি, একটু লাইট কালার। ঈশা এবার ধীরে ধীরে মাথা নাড়ল। লিলির কথায় যেন নিজের ভেতরের সন্দেহটা আরও একটু দৃঢ় হলো। অ্যালবামের পাতায় রাখা ছবিগুলোর দিকে একবার তাকালো সে তীক্ষ্ণ দৃষ্টিতে। সেই ছোট ছেলেটির মুখের ধোঁয়ায় চোখের গভীরে খুঁজে বেড়াতে লাগলো কোনো পরিচিত সুর। তারপর নিচু গলায় বলল, এই ছবিগুলো যদি সত্যি হয়, এই বাচ্চাটাই যদি সত্যি উনি হন, তাহলে ফারহান স্যার আসলে কে? উনি জোসেফ হলে দেশে কি করছেন? ওনার তো ওই দেশে থাকার কথা, কিন্তু উনি কি বাই এনি চান্স আমাকে চিনে ফেলেছে? লিলি এবার একটু থমকে গেল। এতক্ষণ পর্যন্ত ব্যাপারটাকে যতটা স্রেফ কাকতালীয় বলে ভেবেছিল, এখন সেটা আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না। তার চোখে যেন একটু ভয়ের ছায়া। সে ফিসফিস করে বলল, চিনে ফেলেছে মানে? তোকে চিনবে কিভাবে? আর কোন দেশ? মানে তুই বলতে চাস উনি এই জোসেফ? কিন্তু কিভাবে সম্ভব? আর তুই চিনিস কিভাবে? ঈশার ঠোঁট কেঁপে উঠল। এক ধরনের আবেগ চাপা দিয়ে সে বলল, জানি না, আমি কিছু জানি না। বলেই সব কিছু ফেলে দৌড়ে ঘরের দিকে চলে গেল ঈশা। লিলি কিছুক্ষণ হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে নিচু স্বরে বলল, ফারহান স্যার যদি সত্যি এই বাচ্চাটা মানে জোসেফ হন, তাহলে ঈশার সাথে এর কী সম্পর্ক? উফ, আমি কিছুই বুঝতে পারছি না। এত রহস্য না করে পরিষ্কার করে কেন মেয়েটা বলছে না? এই ঈশা, থাম! লিলিও ঈশার পিছু নিল। অন্যদিকে ঈশা নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নিঃশ্বাস ফেলার শব্দটাও যেন ভারী হয়ে উঠেছে। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। মাথার মধ্যে সব কিছু ঘুরপাক খাচ্ছে। ছবির সেই ছোট্ট ছেলেটির হাসি, চোখের গম্ভীরতা আর বুকের সেই কাটা দাগ। হঠাৎ একটা নাম তার ঠোঁটের কোণে কাঁপতে কাঁপতে উঠে এলো। জোসেফ হ্যারিস। যদি উনি ফারহান স্যারই হন, তাহলে আমি কে? চোখের কোণে জমে ওঠা অশ্রুরা আর আটকে রাখা গেল না। অ্যালবামের পাতায় লুকিয়ে রাখা স্মৃতি খুলে দিতে চাইছে এক অজানা জীবনের দুনিয়ায়, যেটা পিছনে রয়ে গেছে বহু বছর আগের কোনো ভয়াবহ ও গোপন সত্য। এখন শুধু একটা প্রশ্ন তাড়া করে ফিরছে তাকে, এই মানুষটা কে? আমি তাকে যতটা চিনি, আদৌ কি চিনি? আমার পরিচয় কি উনি জানেন? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে আসা কি শুধুই কাকতালীয়, নাকি একটা সাজানো গোছানো পরিকল্পনা? পরদিন সকাল। ক্লাসরুমের জানালার ফাঁক দিয়ে নরম রোদ ঢুকে পড়েছে। বাতাসে এক ধরনের গ্রীষ্মের আলস্য মিশে আছে। তবুও সেই সকালটা যেন অন্যরকম। ফারহান যথারীতি গম্ভীর মুখে ক্লাসে প্রবেশ করেছে। হাতে তার চিরচেনা ফাইল, চোখে পরিচিত কাঠিন্য আর গলায় সেই শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ স্বর।
গুড মর্নিং স্টুডেন্টস, লেটস বিগিন। সবাই ফারহানের কথায় সোজা হয়ে বসে গেল। বই খুলে ফেললো শুধু ঈশা ছাড়া। ঈশার চোখে বইয়ের পাতায় নয়, সরাসরি ফারহানের মুখে। সে আজ আর কোনো শিক্ষকের চোখে চোখ রাখছে না, বরং একজন অজানা মানুষকে চেনার চেষ্টা করছে। সে ফারহানের কণ্ঠে ওঠানামা খেয়াল করে, তার হাত নড়াচড়া, কথার মাঝে অন্যমনস্কতা আছে কিনা, সব কিছুতেই সে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। ঈশা খুব করে চেষ্টা করছে ফারহানের চোখ দুটো মনোযোগ দিয়ে দেখার, কিছু একটা খোঁজার, যেটা ছবির সেই ছোট্ট ছেলেটার চোখে ছিল। তার বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ করছে, কিন্তু মুখে স্থিরতা। কেবল একবার হঠাৎ ফারহানের হাত থেকে কলম পড়ে যেতে ঈশা চমকে উঠল। সে মুহূর্তে ফারহানের দৃষ্টির সাথে যখন ঈশার চোখ মিলল, সময় যেন থমকে গেল। ঈশা অপ্রস্তুত হয়ে ঢোক গিললেও ফারহান বাঁকা হাসল। বাঁকা হাসিটা চোখে পড়ল ঈশার, সেও ভ্রু কুচকে তাকালো। লিলি পাশ থেকে আস্তে করে কুনুই দিয়ে ঠেলা দিয়ে এলো ঈশাকে। এই মেয়ে, হইছে কি তোর? বই বের করস না কেন? ঠিক আছিস? ঈশা কোনো উত্তর দিল না, শুধু আস্তে করে মাথা নাড়ল, বোঝালো সে ঠিক আছে। লিলি একটু বিরক্ত হয়ে চোখ সরালো ফারহানের দিকে। সেও একটু বিভ্রান্তিকর অবস্থায় আছে। ক্লাস চলতে থাকলো। ফারহান টপিক এক্সপ্লেইন করছে, বোর্ডে লিখেছে, মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে মার্কার দিয়ে লিখতে লিখতে ঈশার দিকে প্রশ্ন ছুড়ল সে। মিস ইশানি, ক্যান ইউ আনসার অ্যান্ড এক্সপ্লেইন দ্য নেক্সট পার্ট? ঈশা চমকে উঠল। হঠাৎই ঘোর কাটলো তার। সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করা শুরু করে দিল। জি স্যার, আমি আমি শুনিনি, সরি। এক সেকেন্ডের জন্য ফারহান চুপ করে থাকলো। সূক্ষ্ম হাসি দেখা গেল। সে নিজেও জানতো এতক্ষণ কোনো কিছুই ঈশা শোনেনি, তাই তো ইচ্ছে করে প্রশ্ন ছুড়েছে। বাঁকা হাসিটা বজায় রেখে বোর্ডে চোখ রেখেই ফারহান বলল, সিট ডাউন, স্টে ফোকাসড। ঈশার বুকের ভেতর ধুকপুক শব্দ পাচ্ছে। এভাবেই ক্লাসটা শেষ হলো। আর আজকের ক্লাসটাই ঈশার লাইফে একটা জঘন্য ক্লাস ছিল, যেটাতে সে মন দেয়নি। ঈশা, তোকে ফারহান স্যার ক্যান্টিনের ওদিকটায় ডাকছে। ক্লাসমেট রাইদার কথা কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই আপনা আপনি চোখ বড় হয়ে গেল ঈশার। মাথা কাজ করা বন্ধ করে দিল তৎক্ষণাৎ। হতবাক হওয়া লিলিও মেকি হেসে তাকালো ঈশার দিকে। চোখের ইশারায় দেখিয়ে দিল ক্যান্টিনের দিকে, যার অর্থ তুমি একা যাও। ঈশা ক্যান্টিনের দিকে এক পলক তাকিয়ে ঠোক গেল। এরপর হাতে থাকা ব্যাগটা লিলির হাতে ধরিয়ে দিয়ে বলল, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, আমাকে ছাড়া এক পাও এগিয়েছিস তো ঠ্যাং ভেঙে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। বলেই এক পা দুপা করে ক্যান্টিনের দিকে গেল ঈশা। লিলি দু কাঁধে দুটো ব্যাগ নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর গেটের দিকে এগিয়ে গেল। সেখানে গোল করে বাসার জায়গা আছে। সিদ্ধান্ত নিল ওখানেই বসে অপেক্ষা করবে ঈশার জন্য। ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে অপেক্ষারত ফারহান ঘড়ি দেখে পকেটে দুহাত গুজে নিল। হালকা ফিকে নীল শার্টটা আজ তার চওড়া বুকে আর সুঠাম কাঠামোকে আরও স্পর্শ করে তুলেছে। হাত জোড়া বুকের সামনে ভাঁজ করে নিল সে। চোখে চিরচেনা গাম্ভীর্য, ঠোঁটের কোণে কেমন এক অনাবিষ্কৃত অভিব্যক্তি। ফারহানের এমন পাগল করা রূপ ঈশা দূর থেকে দেখে। কথায় আছে, পুরুষ মানুষের খুব বেশি সুন্দর হতে নেই, তাহলে এই মানুষটাকে এত সুন্দর কেন হতে হবে? প্রশ্নটা করে নিজেই থমকে গেল ঈশা। ফটফট চোখ নামিয়ে নিল ফারহানের দিক থেকে। ছি ছি, একে নির্লজ্জের মতো দৃষ্টি দিচ্ছিল সে। নিজের কাজকে ধিক্কার জানিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে যায়। প্রতিটি পা সামনে ফেলতেই বুকের থুকপুক শব্দ একটু একটু করে বাড়ছে। কপালের উপরে হালকা ঘাম জমেছে। হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে যেন কেউ তার ভেতরের সব গোপন চিন্তা পড়ে ফেলবে এক্ষুনি। কিন্তু কিচ্ছু করার নেই। কাছাকাছি যেতেই ঈশা অনুভব করলো ফারহানের উচ্চতা আজ আরও বেশি লাগছে। লোকটা এত লম্বা কেন? এখন তার সাথে কথা বলতে হলে তো মাথা উঁচু করে কথা বলতে হবে। কিছুক্ষণ চুপ থেকে ঈশা নিচু গলায় বলল, স্যার, আমায় ডেকেছেন? মেয়েলি কণ্ঠটা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ফারহান। ঈশাকে হাত কচলাতে দেখে পকেটে হাত গুজে একদম তার দিকে ফিরে তাকিয়ে স্থির দৃষ্টি ফেলে বলল, মিস ইশানি, গতকাল কল দিয়েছিলেন কেন? তাও দুবার। মিস ইশানি, গতকাল কল দিয়েছিলেন কেন? তাও দুবার। বিজি থাকার কারণে ধরুনি, বাট পরে তো আমি ব্যাক করেছিলাম, তখন আবার ধরলেন না কেন? ঈশা ঢোক গেল। বুকের ভিতর ভীষণ কিছু একটা গুঞ্জন করছে। ভয় না আকর্ষণ সে নিজেও বুঝে উঠতে পারছে না। তবে হঠাৎ করে অনেক সাহস নিয়ে জিজ্ঞেস করেই বসল, আচ্ছা স্যার,
আপনার বাসা কোথায়? আড়ালে বাঁকা হাসলো ফারহান। উত্তরা, জানেনই তো। ঠোঁট ভিজিয়ে দুদিকে মাথা নেড়ে ঈশা আবারও জিজ্ঞেস করলো। না স্যার, আপনার জন্মস্থান স্থানীয় ঠিকানাটা কোথায়? ফারহান এবার ভ্রু উঁচিয়ে বলেই উঠল। আপনি এই প্রশ্ন করতে কল করেছিলেন মিস ইশানি? রিডিকিউলাস। আমি জানতাম স্টুডেন্টরা আমাকে এডুকেশনাল রিজনে নক করে। ফারহানের কথায় ঈশার মুখ লাল হয়ে উঠল। মাটির দিকে তাকিয়ে নিজেকে ছোট নির্বোধ মনে হতে লাগলো তার। লজ্জা পেয়ে ভীষণ হাত দুটো অনিয়মিতভাবে কচলাতে লাগলো সে। নিজেই নিজের অস্বস্তি লুকাতে চাইছে। গলার স্বরটাও কেমন যেন ভারী হয়ে গেল। চোখের পাপড়ির আড়াল থেকে সে বলল, না মানে আমি আসলে কিছু মনে করবেন না স্যার, বিষয়টা উদ্ভট জানি, কিন্তু আপনাকে কারো সঙ্গে খুব মিলে যেতে দেখেছি, তাই ভাবলাম। ফারহান এবার ঠোঁটের কোণে অদ্ভুত এক চেহারা এনে বলল। মানে আপনি ভাবলেন আমি হয়তো আপনার কোনো হারিয়ে যাওয়া চেনা মানুষ? ঈশা চমকে উঠে মুখ তুলে তাকালো ফারহানের দিকে। জড়তা নিয়ে বলল, আমি নিশ্চিত নই স্যার, কিন্তু ওই যে গতকাল বললাম আপনাকে খুব চেনা চেনা লাগছে, তাই আর কি। একটা মুহূর্তের জন্য ফারহান থমকে গেল। চোখে এক ঝলক অনুধাবনের ছায়া খেলে গেল তার। তারপর মুখ নরম করে ধীরে বলল, আপনি খুব কল্পনাপ্রবণ মেয়ে মিস ইশানি। তবে কিছু প্রশ্ন কল্পনা দিয়ে নয়, যুক্তি দিয়ে করা উচিত। ঈশা বোকার মতো মাথা নাড়ালো। জি স্যার, ভুল হয়েছে। ফারহান হালকা মাথা চাকালো। ভুল? না, ঠিক ভুলের কিছু নেই। কৌতূহল থাকাটা খারাপ না, যদি সেটা ঠিক জায়গায় ব্যবহার করা যায়। পকেট থেকে মোবাইল বের করার সময় দেখলো ফারহান। আপনার ক্লাস তো নেই, এখন যান। আর হ্যাঁ, ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত কাউকে করলেই ভালো হয়। আমি তেমন ধৈর্যশীল নই। এই বলে ফারহান ঘুরে গেল। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে যেতে আর একবারও ফিরে তাকালো না। ঈশা দাঁড়িয়ে রইল। তার ভেতরটা কেমন কাঁপছে, লজ্জায়, হতাশা আর সেই পুরনো সন্দেহ সব একসাথে মিশে গিয়ে এক অনুচ্চারিত যন্ত্রণায় পরিণত হলো। সে তাকিয়েই রইল নিজের মতো করে হেঁটে যাওয়া ফারহানের দিকে। কেন যেন মনে হলো লোকটা রুড বিহেভ করার অভিনয় করলো, নিজেকে আড়াল করলো, প্রশ্নটাও এড়িয়ে গেল। ঘটনা কি পরিষ্কার করে খুলে বলতে ঈশা। লিলির প্রশ্নের বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে ঈশা। এক কথা বারবার জিজ্ঞেস করা তার মোটেই পছন্দ না। তার উপর একের পর এক চিন্তায় মাথা ঠিক নেই তার। ফারহানের সাথে কথা শেষ করে এসে মাত্রই দুই বান্ধবী রিকশাতে উঠেছে, আর সেই থেকে ঈশাও চিন্তায় মরে যাচ্ছে। এদিকে লিলিও কৌতূহলে বাঁচতে পারছে না। তবুও যথাসম্ভব স্বর স্বাভাবিক রেখে ঈশা বলে উঠল। লিলি ফিসফিস করে বলল, ফারহান স্যারের কাহিনীটা বল। তুই তো জানিস না, সিনিয়র আপুরা তোর নজরে রাখছে। সবাই উল্টোপাল্টা কথা বলা অলরেডি শুরু করে দিয়েছে। সবার ধারণা তুই স্যারের উপর ক্রাশ খেয়েছিস। ঈশা বিস্ময় নিয়ে বলে উঠল, কে? আমি? কখনোই না। আমি স্যারের উপর ক্রাশ খেতে যাব কোন দুঃখে? লিলি এবার ঠোঁট ভিজিয়ে মিটিমিটি হেসে বলে উঠল, তা না হয় বুঝলাম ম্যাডাম, বাইরের মানুষের কথা বাদ দিলাম, যাও। কিন্তু তুমি যে আজকাল প্রফেসর ফারহানের দিকে ক্লাসের সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, সেটার কি এক্সপ্লেনেশন দেবে? এতক্ষণ ধরে মেজাজ বিচড়ে থাকা ঈশা এবার ফারহানের প্রসঙ্গে আইসক্রিমের ন্যায় গলে গেল। লিলির কথাটা শোনা মাত্র ইতস্তত করে উঠল। সাফাই দিতে তাড়াহুড়া করে বলে উঠল, এসব বাজে কথা। আমি স্যারের দিকে কখনো তেমন করে তাকাইনি। লিলি বাঁকা হেসে বলল, বললেই হলো। তুমি যে ইদানিং ফারহান স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকছো, তা কিন্তু আমি বেশ খেয়াল করেছি। ঈশা এবারও তাড়াহুড়া করে মুখ ফুসকে বলে উঠল, আরে না ভাই, আমি স্যারকে কখনো খুঁটে খুঁটে দেখিনি। আমি তো এটাও জানি না স্যারের কয়টা চোখ। ঈশা কথা শুনে লিলি একটুর জন্য রিক্সা থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামনে নিল। বেফাস আজগবি কথা বলে নিজেও বিরক্ত হলো ঈশা। চিন্তাতে তারও মাথা খারাপ হয়ে গেছে। লিলি এবার আর হাসি আটকে রাখতে পারল না। বুক ধুকপুক করে উঠল হাসিতে। সে এক হাতে রিক্সার হ্যান্ডেল ধরে আরেক হাতে ঈশার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাই ঈশা, সিরিয়াসলি তুই কি বললি এখন? স্যারের কয়টা চোখ তাও জানিস না? সাব্বাস। তাহলে এক কাজ কর, আগামীকাল, না না না, খুব বেশি দেরি হয়ে যাবে, তুই আজ রাতেই স্যারের বাসা চলে যা।
শীঘ্রই দেখে আসবি স্যারের কয়টা চোখ, বুঝলি? বলেই হুহা করে হাসতে শুরু করলো লিলি। ঈশা নিজেও অপ্রস্তুত, তবে প্রকাশ না করে সে মুখ গোমরা করে বলল, আল্লাহর দোহাই লাগে, তুই আর হাসিস না তো লিলিপুট। মাথা গরম হয়ে আছে। একদিকে ফারহান স্যারের ওই গম্ভীর ধাঁচের কথা, স্টুডেন্টরা নাকি শুধু এডুকেশনাল কারণে কল করে। তুই ভেবেই দেখ, এই কথাটা শুনেই কেউই শান্ত থাকতে পারে? আমি কি বেআইনি আলাপ করতে কল করেছিলাম? আজব মানুষ। লিলি চোখ টিপ মেরে বলল, মানে তোদের মধ্যে আলাদা কিছু একটা হচ্ছেই, মানো বা না মানো। ঈশা এবার গলা নামিয়ে একটু মোলায়েম স্বরে বলল, না রে, বিষয়টা যেমন ভাবছিস অমন কিছুই না। তুই বিশ্বাস করবি না, আজ স্যারের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এরকম ভয়, আবার একরকম আকর্ষণ, আবার একটা অদ্ভুত চেনা একটা অনুভূতি। উনি আমার মনের কথা বুঝে ফেলবেন এখনই। এই রকমই একটা অস্বস্তিকর অনুভব হচ্ছিল বারবার। আমি নিজেও বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে। লিলি এবার সিরিয়াস হয়ে গেল। রিক্সা চলার শব্দে মাঝে কপাল কুঁচকে বলল, তুই কি চিনিস ওনাকে আগে থেকে? মানে চেনা লাগে এমন? আর ওই যে অ্যালবামের বাচ্চাটাকে এখনো তো বললি না। ঈশা চুপ করে গেল কিছুক্ষণ, তারপর ধীরে মাথা নাড়িয়ে বলল, আমি নিজেও ঠিকঠাক বলতে পারি না। লিলি অবাক না হয়ে পারল না। মেয়েটা এতই অতীত সে আজও ধরতে পারল না। আজ থেকে প্রায় 4-5 বছর আগে লিলির সাথে ঈশার পরিচয়। তবে রহস্যজনকভাবে লিলি আজও ঈশার পরিবার সম্পর্কে কিছুই জানে না। তারা দুজনেই হাই স্কুলে ওঠার পর থেকেই হোস্টেলে থাকা শুরু করে। তবে এখনও লিলি ঈশার মা বাবা কাউকে দেখেনি। বিষয়টা অদ্ভুত আর অবাস্তব মনে হলেও সত্যি। কিন্তু এর কারণ লিলি জানে না। যতবার জিজ্ঞেস করে ততবারই এড়িয়ে যায় ঈশা। তবে লিলিকে ঈশা শুধু একটা কথাই বলেছে, আমার পরিবার সম্পর্কে কিছু জানতে চাস না লিলি? আমি কিছুই জানি না এই সম্পর্কে। শুধু জানি আমার বাবা আছে, আর কিছু জানি না। এ নিয়ে কখনো লিলি ঈশাকে আর প্রশ্নবিদ্ধ করেনি। কি দরকার একটা মেয়েকে পুরনো ট্রমার কথা মনে করিয়ে দেওয়া? রিকশার গতি ধীরে ধীরে কমতে লাগলো। গন্তব্য আসছে বুঝতে পেরে লিলি আবারও বলল, দেখ ঈশা, আমি তোকে একটা কথাই বলবো। তুই যদি সত্যিই কিছু ফিল করিস তবে নিজেকে নিয়ে আগে ক্লিয়ার হ। না হলেই ফারহান স্যারের গাম্ভীর্যের ভেতরে যদি কিছু থাকে সেটাকে চেনা আর না চেনার মাঝখানে হারিয়ে ফেলবি তুই। ঈশা এবার চুপ বসে থাকলো। কথাগুলো তার ভেতরে ধীরে ধীরে গেঁথে যাচ্ছে। হ্যাঁ, এখন তার দরকার নিজের ভেতরের আবেগকে বোঝা। না হলে হয়তো শুধু একটা ছবি হয়ে রয়ে যাবে এই অনুভূতির গল্পটাও। হঠাৎ লিলি কিছু একটা মনে পড়তে ঈশাকে বলে, ও ভালো কথা, তোকে একটা কথা জানানোর ছিল ঈশা। ঈশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কি? লিলি এবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ইতস্তত করে বলল, কাল একটু কাজ আছে আমার, তুই হোস্টেলে থাকিস, আমি একটু বাইরে যাব। ঈশা সন্দিহান কণ্ঠে বলল। কাল শুক্রবার লিলি? লিলি এবার দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ জানি তো, মনে আছে রে সুপাখি, কিন্তু একটা ভীষণ দরকারি কাজ আছে। তুই একটু কষ্ট করে কাল হোস্টেলে থাকিস, আর ঘর তোকে গোছাতে হবে না, আমি এসে না হয় গুছিয়ে রাখবো। ঈশা চর সূচক শব্দ করে বিরক্তি ভাবেনে বলল, আরে বাবা, কথাটা ঘর গোছানো নিয়ে নয়। ঘর তো আমিও গোছাতে পারি, তেমন কোনো ব্যাপার না। তুই যাবি কোথায় সেটা বল। কাল শুক্রবারে তোর কি এমন কাজ? লিলি এবার কিছুক্ষণ রক্তশূন্য ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকলো ঈশার দিকে। তারপর হঠাৎ কিছু একটা ভেবেই বলে উঠল, কাল ফুপুর বাড়িতে যাব, বাবা দেখা করতে আসবে নাকি? অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় ঈশা। হতবাক হয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, হোয়াট? ওই লোকটার সাথে দেখা করতে যাবি? সিরিয়াসলি? লিলি মাথা নিচু করে টোট ব্যাগের ফিতাটা নখ দিয়ে কুটতে লাগলো। ঈশা তাচ্ছিল্য সুরে হেসে মুখে ঘৃণা এনে জোর গলায় বলে উঠল, লাইক সিরিয়াসলি লিলি? তুই এখন তাহলে দয়া দেখাতে যাবি তো? এই মেয়ে, তোর লজ্জা করে না? এত কিছু হওয়ার পরও তুই ওই লোকটার সাথে দেখা করতে যাবি? ভয়ানক অতীত এত তাড়াতাড়ি ভুলে গেলি রে লিলি? এই তোর নীতি নৈতিকতা, ছি! লিলি ঠোঁট চেপে ধরে মিনমিন করে বলল, আমি যেতে চাইনি রে, আমারও ইচ্ছে নেই এইটুকু, কিন্তু বাবা নাকি অসুস্থ। ফুপু কল করে আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলো, জোর জবরদস্তি করলো খুব।
তবু আমি যেতাম না। কিন্তু ডক্টর নাকি বলেছে বাবা বেশি দিন বাঁচবেন না, মিনিমাম 1 মাসের মধ্যে বাবা পৃথিবী ছেড়ে চলে যাবে। তাই তিনি নাকি শেষবারের মতো আমায় দেখতে চান, আমার মুখে বাবা ডাক শুনতে চান। ঝট করে তাকালো ঈশা, চোখ মুখে ফুটে উঠল বিস্ময়, কিঞ্চিত আতঙ্ক এবং একটু অসহায়ত্ব। একজন গার্ডিয়ান ছাড়া পৃথিবীতে চলার কষ্টটা বোঝে ঈশা। লিলিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না ঈশা। ঈশা যেমন তার দুঃখের সময়টাতে পরিবার থেকে আলাদা হয়ে এভাবে হোস্টেলে থাকা শুরু করেছে, ঠিক একইভাবে লিলিও কোনো এক দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হয়ে আলাদা থাকা শুরু করেছে, এবং এভাবেই তাদের দুজনের বন্ধুত্বের শুরু, তাদের পরিচয়ের সূচনা। একে অপরের দুঃখ ভাগ করে নিয়েই তারা আজ বন্ধু হয়ে উঠেছে। তাই লিলি অতীত সম্পর্কে খুব ভালোই অবগত ঈশা। লিলির পরিবার বেশ নিম্ন মধ্যবিত্ত, তাই তারা প্রায়ই দিন এনে দিন খেত। কিন্তু লিলির বাবা সেই সময় ছিল প্রচুর বেপরোয়া আর উশৃঙ্খল। নেশা করে বাসায় এসে লিলির মাকে টাকার জন্য মারধর করত, যা লিলি ছোট থেকে দেখে অভ্যস্ত। এমন করে এক পর্যায়ে নির্মমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। একদিন নেশার তোপে ভুল করে লিলির বাবা লিলির মাকে মাথায় বাঁশের আঘাত করে মেরে ফেলে। যেই পুরো দৃশ্য নিজ চোখের সামনে দেখেছে লিলি। অতটুকু বয়সে জিনিসটা মেনে নিতে না পেরে ট্রমায় চলে গিয়েছিল সে। রাতে এসব দৃশ্য স্বপ্ন দেখে আঁতকে উঠেছে। লিলির মায়ের মৃত্যুর পর লিলির বাবা টাকার অর্থাৎ যৌতুকের লোভে আবারও বিয়ে করে। তাই সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে লিলি তার মামার সাথে ঢাকায় আসে। গ্রাম ছেড়ে দেয় চিরদিনের মতো। কিন্তু পরবর্তীতে মামির ছোট মানসিকতায় তার ঠাঁই হয় এতিমখানায়। সেখানে একটু একটু করে আশেপাশের মানুষের সহযোগিতায় সে পড়াশোনা করতে পেরেছে। তবে বর্তমান থেকে 2-3 বছরের আগে লিলির বাবা তার খোঁজ করতে এসেছিল। প্রথমে এই কথাটা জানতে পেরে লিলি খুশি হলেও পরবর্তীতে নিজের মায়ের খুনের সাথে কথা মনে পড়তেই সে আবারও ট্রমায় যাওয়া শুরু করে। এর জন্য নিজের বাবাকে সে তার মায়ের খুনি হিসাবে দেখতে শুরু করে এবং সেই হিসাবেই জন্ম নেয় তীব্র ঘৃণা। আজ পর্যন্ত লিলির বাবা অনেকবার এসেছিল লিলিকে নিয়ে যেতে, কারণ সে নাকি নিজের ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু লিলির কোনোভাবেই মানতে নারাজ, কারণ সে তার বাবাকে তীব্রভাবে ঘৃণা করে, আর এইটা ঈশক জানে। এর জন্য লিলির বাবার সাথে তার দেখা করাটা জানতে পেরে অবাক হয়েছে ঈশা। কিন্তু লিলির বাবা 1 মাসের বেশি বাঁচবে না শুনে ঈশাও ধাক্কা খেলো। তারও তো বাবা আছে, যতই যা হোক না কেন বাবা তো বাবাই। লিলির মানসিক অবস্থাটা বুঝতে পেরে ঈশা থমথমে গলায় বলে উঠল, কি রোগ হয়েছে আঙ্কেলের? 1 মাসের মধ্যে কেন মারা যাবে? লিলি গভীরভাবে নিঃশ্বাস ছেড়ে বলল, হার্টের সমস্যা, হার্ট একদম শেষ স্টেজে চলে গেছে। বেশ কিছুদিন ধরে নাকি হাসপাতালে ছিল, এখন বাসায় আছে। ডাক্তার বলেছে অপারেশন করলে হয়তো কিছুদিন বাড়ানো যেতে পারে সময়টা, কিন্তু শরীরটা এখন আর অপারেশনের মতো শক্ত নেই। ফুপু জানালো যে ওনার বেঁচে থাকার সময় খুব কম, আর তারই শেষ ইচ্ছাটা আমাকে একবার দেখে যাওয়ার, এটা নাকি বারবার বলছে। বলতে বলতে হঠাৎ কেঁপে গেল লিলির। গলায় জড়ানো যন্ত্রটার কাঁটা যেন চেপে বসেছে। ঈশা নীরবে তাকিয়ে রইল তার দিকে। এরকম শক্ত মেয়ে যার কখনো চোখ ভিজতে দেখেনি সে, আজ সে কেমন ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর খুব শান্ত অথচ ভারী কণ্ঠে ঈশা বলল, জানিস লিলি, তোকে কেউ দোষ দিতে পারবে না। কেউ যদি দেয় সে হয়তো বুঝতে পারবে না একটা মেয়ে কেমন করে তার শৈশব হারায়। তুই যদি শেষবারের মতো একবার তার সামনে দাঁড়াতে চাস, শুধুই এক মানুষ হিসেবে শেষ বিদায়ের আগে, তাহলে তাও ভুল না। কিন্তু তার কাছে যাস নিজের আশা নিয়ে না, উত্তর খুঁজতে যাস না, ক্ষমা করতেও না, বরং তার চোখে তাকিয়ে নিজের ভেতরের সাহসটা দেখে আসিস, যাতে পরে কোনো প্রশ্ন না থাকে, কোনো আফসোস না থাকে। লিলি চোখ নামিয়ে বলল, ভয় পাচ্ছি ঈশা, যদি পিতা নামক সেই মানুষটার সামনে গিয়ে আবার ভেঙে পড়ি, আবার সব মনে পড়ে যায়, যদি ওনার সামনে গিয়ে মাকে ভুলে বসি, মা তো আমাকে ক্ষমা করবে না। ঈশা এবার লিলির হাতটা শক্ত করে ধরল। মা তোকে ছেড়ে যায়নি, মা তোর ভেতরেই বেঁচে আছে। উনি যেভাবে তোর জন্য জীবনটা দিয়েছিল ঠিক তেমন করেই তুই আজ ওনার স্মৃতি ধরে বেঁচে আছিস। তুই কাউকে ক্ষমা করলি কি করলি না সেটা তোর ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু নিজের শান্তির জন্য তুই যাস একবার মুখোমুখি হ,
আন্টি কষ্ট পাবে না। লিলি একবার চোখ মুছে বলল। তুই যাবি আমার সঙ্গে? ঈশা একটু থেমে বলল। না, এটা তোর লড়াই। এই লড়াইতে আমি পাশে থাকলেও তোর জায়গায় দাঁড়িয়ে পারবো না। তুই যা, আমি অপেক্ষা করব হোস্টেলে। দরকার হলে 100 বার কল দিস, কিন্তু ওনার সামনে শুধু একটা কথা মনে রাখিস, তুই আর সেই ছোট্ট ভীতু লিলি না। এখন তুই তোর নিজের গড়ে তোলা জীবন নিয়ে দাঁড়িয়ে আছিস, আর তুই কারো করুণা না, তুই এক যুদ্ধজয়ী মেয়ে। খানিকক্ষণ নীরবতার পর লিলির চোখে জল ঝলমল করে উঠল। সে মুখ নিচু করে বলল। ঠিক আছে ঈশা, তোর কথা শুনলাম। সত্যি বলতে আজ পর্যন্ত তোর কথা শুনে কখনো লস হয়নি আমার। ঈশা এবার মিটমিট হাসে, গলার সুর একটু হালকা করে বলে। ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। এখন আর কান্না করলে তোরে একটা বড় সড়ো থাপ্পড় দিব কিন্তু। লিলি হেসে ফেলে। ঈশা বড় করে দীর্ঘশ্বাস ফেলে। তারও তো বাবা আছে, তার বাবাও তো মানুষ। তাহলে তো সেও এক সময় বাবাকে হারাবে। তখন কি হবে? কি নিয়ে বাঁচবে ঈশা? বাবা ছাড়া তো কেউ নেই তার। বাবার কথায় মাথায় আসতেই মনে মনে কিছু একটা সিদ্ধান্ত নিল ঈশা। ফারহান, কাহিনী শুনছস? আইস নাকি অরণ্য নিজের ফললির সাথে দেখা করতে যাবে। রাহুলের কথা শুনে ল্যাপটপে কাজ করতে থাকা ফারহানের ভ্রু কুঁচকে তাকালো, মুখ গম্ভীর রেখেই বলে উঠল। কার সাথে দেখা করতে যাবে? রাহুল বিছানায় গা এলিয়ে দিয়ে বলল। আরে ওই যে যে মেয়েটাকে দেখে পিছলে পড়লো, সাহিত্যের বাসায় প্রেমে পড়লো আর কি, কাল নাকি দেখা করবে। ফারহান ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলল। মেয়েটার কি ঠেকা পড়ছে ওর সাথে দেখা করার? চেনা পরিচিত হয়েছে কিছু? রাহুল কাঁধ উঁচিয়ে বলল। তা তো বলতে পারলাম না, তবে আদিত্য বলল আমাদের অরণ্য নাকি নিজের ক্যালমা দেখিয়েছে। গতকালকে দেখা হয়েছে মেয়েটার সাথে, বুঝলি? কি যে বলছে কে জানে। মেয়েটা নাকি রাজি হয়েছে আজ দেখা করার জন্য। ফারহান ছোট্ট করে বলল। আচ্ছা। রাহুল এবার বিছানা থেকে উঠে সোফায় ফারহানের পাশে গিয়ে বসলো। মুখে স্বাভাবিক ভঙ্গি এনে গুরুতর কণ্ঠ নিয়ে বলল। তোর কাজ কতদূর হলো ফারহান? ফারহান কিবোর্ডে চালানো আঙ্গুলগুলো মুহূর্তে থামিয়ে দিয়ে চোখ তুলে স্বাভাবিকভাবে তাকালো রাহুলের দিকে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসিটাই প্রমাণ করে দিল এবারও চুপ থাকবে সে, কিন্তু রাহুল মানতে নারাজ। ফারহান আবারও স্ক্রিনে চোখ রাখতে রাহুল তীব্র প্রতিবাদ জানিয়ে জোর গলায় বলল। ভাই দেখ, তুই মানুষ আর না মানুষ তুইও জানিস, আমিও জানি, আর আমরা সবাই জানি তুই দেশে শুধু শুধু হাডুডু খেলতে আসস নাই। নিশ্চয়ই কোনো ভয়ানক কারণ আছে, গুরুতর কাজ আছে। তাই সাফ সাফ বল, কাজ কতদূর এগিয়েছে? ফারহান সন্দিহান কণ্ঠ নিয়ে বলল। আমার গুরুতর কাজটা কি জানিস? রাহুল এবার রেগে মেগে আগুন হয়ে বলল। জানলে কি আর সারাদিন তোর ফ্ল্যাটে পড়ে থাকতাম? এমনি এমনি তোর বাপ আমাদেরকে তোর ওপর নজর রাখতে বলিনি ভাই। আর এমনি এমনি আমরা তোর বাড়িতে এইভাবে ইতিমের মতো পড়ে নেই, বুঝলি? আমরা খুব ভালো করেই জানি তোকে একা রাখা মানে সাংঘাতিক বিপদের সম্মুখীন হওয়া। তুই যে কী কাজ করতেছস সেটা তো আমরা কেউই জানি না। এজন্যই তো সবসময় তোর সাথে আছি। যদি ভুল করেও একটা কিছু জানা যায় সেটাও অনেক। ফারহান কফির কাপ উঠিয়ে ঠোঁট চেপে এক চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়ালো। নির্বিকার ভঙ্গিতে জানান দিল। তোর আমার পেছনে গোয়েন্দাগিরি না করে বাড়ি যা ভাই, আমাকে আমার কাজ করতে দে। রাহুল এবার হতাশ হয়ে বলল। ভাই একবার বল প্লিজ, কী কাজ তোর? একটা বার বললে কি হয়? আমরা তো তোকে সাহায্য করতে পারি, কাজটাও সহজ হবে। ছোটোবেলায় শুনিসনি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ? বিষয়টা উপলব্ধি কর ভাই। আমরা কিছু জানতে পারলে আমরাও তোর কাজটা এগিয়ে দিতে পারবো, সাহায্য করতে পারবো তোকে। আমাদের প্রয়োজন তোর হবে না। ফারহান এবার বেশ কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল রাহুলের দিকে। থুতনিতে আঙুল বুলিয়ে বেশ কিছুক্ষণ ভাবার পর ফারহান ল্যাপটপের কোল থেকে নামিয়ে রাখলো। এরপর রাহুলকে উদ্দেশ্য করে বলল। তোর আমাকে সাহায্য করবি তো? রাহুল অবিশ্বাস্য কণ্ঠে বলল। কি বলস ভাই? ন্যাংটাকালের বন্ধু হইয়া সাহায্য করুম না? কি কস? তোর জন্য আমরা সবাই তো জানটাও দিতে পারবো ভাই, একবার চেয়ে দেখ। ফারহান এবার হুট করে বলে উঠল। আচ্ছা একটা কথা বলতো, তোর আমাকে ঠিকঠাক চিনিস তো?
আমি কি আসলেই তোদের ন্যাংটাকালের বন্ধু? আমি কি আসলেই ছোটতে এখানে ছিলাম? আমার পরিচয় ভুলে যাস কেন? ছোটবেলায় আদৌ তোদেরকে পেয়েছি, না তোরা আমাকে পেয়েছিস? রাহুল এবার থমকে গিয়ে কিছুক্ষণ ভাবলো, এরপর বলে উঠল, তোর তো জন্ম বিদেশে ফারহান, তুই তো দেশে কখনো ছিলি না। কিন্তু তোর বাবা মাঝে মাঝে তোকে নিয়ে দেশে আসতো, যদিও খুব কম সময়ের জন্য। কিন্তু যতবার এসেছে ততবার তোর সাথে আমরা খেলাধুলো করেছি, একসাথে আড্ডা দিয়েছি। ছোট থেকে তো আমরা এভাবেই তোকে দেখে এসেছি। মাসে একবার দুবার তোকে দেখতে পেতাম, আবার কখনো 3 মাসে 4 মাসেও দেখতে পেতাম না। কিন্তু এটাই অভ্যাস হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, যতটুকু তোকে চিনেছি, যতটুকু তোকে জেনেছি, সেটাই অনেক যথেষ্ট বন্ধুত্ব গভীর হওয়ার জন্য। হ্যাঁ, এটা ঠিক যে তুই বাংলাদেশে জন্ম নিসনি, তুই বাঙালি হলেও বিদেশে পার্মানেন্ট। কিন্তু তাই বলে তো আমাদের বন্ধুত্ব মূল্যহীন হতে পারে না, বল? মুগ্ধ হলো ফারহান। প্রশান্তিতে বুকটা ভরে গেল তার। একটা মানুষের জীবনে আসলেই খুব কমই চাওয়া পাওয়া থাকে যা মূল্যবান। যেমন একজন পুরুষের ক্ষেত্রে তার কাছে সবসময় মূল্যবান হয়ে থাকে তার পরিবার, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং মায়ের পরে জীবনে আসা প্রথম নারী তার প্রিয়তমা। এই কয়েকজন মানুষ যদি একটা পুরুষের জীবনে পরিপক্তভাবে থেকে যায় এবং মনের মতো হয়ে যায়, তাহলে সেই একটা পুরুষের জন্য হয়ে ওঠে সবচেয়ে সৌভাগ্যের বিষয়। আর এই বন্ধু পাওয়ার দিক থেকে জীবনে কখনো ব্যর্থতা নয় ফারহান। খুব ভাগ্য করে এই কয়েকজন বন্ধু ফারহান পেয়েছে, যা সে বিদেশেও কখনো পায়নি। কারণ আন্তরিকতা, ভালোবাসা, স্নেহ, যত্ন, মায়া বেশিরভাগ বাঙালির মধ্যেই সত্যিকার ফুটে ওঠে। প্রশান্তির মৃদু হাওয়া বুকের পাশ দিয়ে বয়ে যেতেই বুক ফুলিয়ে শ্বাস নিল ফারহান। উদ্গ্রীব হয়ে চেয়ে থাকা রাহুলের দিকে তাকিয়ে সবচেয়ে ভয়ানক কথাটা উচ্চারণ করলো। আমি দেশে এসেছি আমার বিয়ে করা বউ সানায়াকে খুঁজতে। পাখির মতো ছোট একটা বউ আমার, তাকে পেলে আবার চলে যাব। ভয়ানক বজ্রপাতের শব্দে কেঁপে উঠল পুরো জায়গা, সাথে রাহুলের মাথাটাও। হুট করে কেউ বড়সড় অবিশ্বাস শক খেয়ে কথা বলতে ভুলে গিয়ে পাথর হয়ে যায়, যার বাস্তব প্রমাণ হাঁ হয়ে তাকিয়ে চোখ বড় করে থাকা রাহুল। তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। ফারহানের কথাটা বুঝে ওঠার আগেই শরীর জমে গেছে। বউ শব্দটা তীব্রভাবে বাড়ি খেয়েছে বেচারা রাহুলের মাথায়। ঘড়ির কাঁটা এগোতে থাকলো। ফারহানও রাহুলের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে প্রতিক্রিয়ার জন্য। মিনিমাম 5 সেকেন্ড পর হুট করেই দাঁড়িয়ে চিৎকার করে উঠল রাহুল। চুলের গোছা উল্টে চোখ কপালে তুলে এক হাতে মাথা চেপে ধরল। কি কি বললি তুই? তুই বিয়ে করছিস? মানেটা কি? তুই বিয়ে? কেমনে কি? তুই বিয়ে করছিস? কবে? কখন? কেন? কোথায়? কীভাবে? কোন দুঃখে? মানে তুই তো সিঙ্গেল ছিলি, তুই তো বলতিস তোর টাইম নাই প্রেম করার, আর এখন বলছিস তোর একটা পাখির মতো বউ হারিয়ে গেছে আর তুই তাকে খুঁজতে দেশে আসছিস। সারা অকৃতজ্ঞ, বেঈমান, স্বার্থপর বন্ধু নামের কলঙ্ক। হায় আল্লাহ, এ কথা শোনার আগে আমি কানা কেন হলাম না? রাহুল হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ল মেঝেতে। বড় বড় চোখ দুটো এখনও ফারহানের মুখে স্থির। ফারহান একটা পানির বোতল এগিয়ে দিয়ে স্বাভাবিকভাবে বলল, পুরানো দিনের বাংলা সিনেমার ডায়লগ বাদ দে, নে পানি খা। বাকি সবাই নেই এখানে, এতজনের রিয়াকশন আমি নেব কিভাবে কে জানে। যা সবাইকে ডেকে আন, বলতেছি সব। রাহুল ফারহানের হাত থেকে পানির বোতলটা নিয়ে অদূরে ছুঁড়ে মেরে তেড়ে আসলো তার দিকে। এই বেটা, তোরে আমি মাইরা ফেলবো। তুই এত খারাপ ফারহান, ছি! এভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? এই বেটা, আগে কত তোর বউয়ের নাম কি রে? দেশে খুঁজতে আসছস মানে? ফারহান বড় করে শ্বাস ফেলে বলল, উফ রাহুল, আমি সব বলতেছি, আগে সবাইকে ডেকে আন। আর আমার পাখির মতো বউয়ের নাম সানায়া, সানায়া সরকার। হয়েছে? এবার যা সবাইকে ডাক, বলতেছি সব। রাহুল আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হলো, অস্ফুট স্বরে বলল, সানায়া? সানায়া সরকার? রাহুলের মস্তিষ্কে বোমার মতো ফাটল। মুখটা আবারও থমকে থমথমে হয়ে উঠল। ঠোঁট কাঁপছে, চোখে যেন খুঁজে পাচ্ছে না বিশ্বাস করার উপায়।
এইটা আবার কি নাম শুনলি রে তুই? সানায়া সরকার? সেই সেই সানায়া? ছোটবেলায় একবার দেশে তোর বাপের সাথে যে বাচ্চা মেয়েটা এসেছিল, সেই মেয়েটা? যেই মেয়েটার কথা তুই 5 বছর আগে বললি, সেই সানায়া? শালা, তুই তুই কি ওই দিনও আমাদের সামনে নাটক করছিস? না ওই দিনই ওরে? ফারহান এবার হাসল না, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, সেই দিনে আমি ওকে শেষবারের মতো দেখেছিলাম। হঠাৎ করে যেন রাহুলের পাঁজর চেপে ধরল কেউ। হাস্যরসের মধ্যেও একটা বিষণ্ণ ছায়া নেমে এলো চারপাশে। এক নিঃশ্বাসে রাহুল যেন সব কিছু বুঝে ফেলল। মুখের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল, শব্দ খুঁজে পেল না। ফারহান এবার উঠে দাঁড়ালো, চুপচাপ দরজার দিকে তাকিয়ে বলল, জীবনে কিছু জিনিস গল্পের মতো লাগে, কিন্তু সেগুলোই সত্যি হয়। আমার আর সানায়ের গল্পটা এমনই। ওর সাথে দেখা, চেনা জানা, হুট করে অনাকাঙ্ক্ষিত বিয়ে, আর সেভাবেই হুট করে আমাকে এলোমেলো করে দিয়ে নিজে হারিয়ে যাওয়া। সব কিছু এতটাই দ্রুত ঘটেছিল যে আমার মনে হয় জীবন আমার সাথে এক খেলা খেলছে। এখন সেই খেলায় আমি হেরে যাচ্ছি রাহুল। রাহুল এবার গম্ভীর হয়ে উঠল। তার ভেতরের বাচ্চাসুলভ প্রতিক্রিয়া থেমে গিয়েছে। সানায়া নামটা তাদের বন্ধুমহল দুবার শুনেছে, কিন্তু বহুত বছর আগে। রাহুল আস্তে ফারহানের কাঁধে হাত রাখল। তুই বস, আমি সবাইকে ডাকি। আজকে তুই শুধু বল, আমরা পাশে আছি। তোর ওই পাখির মতো বউকে তোকে খুঁজে এনে দেব, কসম বন্ধুত্বের। একসাথে আমরা খুঁজবো। ফারহান চোখ বন্ধ করে হাসল। সেই হাসিতে আছে তৃপ্তি, যন্ত্রণার মধ্যে একটা আশার আলো। সে জানে আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। শুধু এইবার সে একা না। লিলি বেরোনোর প্রায় 8 ঘন্টা হয়ে গেল। নিজেকে বুঝ দিয়ে ঈশাও আস্তে ধীরে তৈরি হতে শুরু করলো। গন্তব্য এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সিটি হসপিটাল। আজ অনেক দিন পর সেখানে যাবে সে। না জানি মানুষটা কেমন আছে, আদৌ ঠিক আছে কিনা। সাদা রঙা সালোয়ার কামিজ পরে বেরিয়ে পড়ল ঈশা। সিটি হসপিটালের কাজ ঘেরা করিডোরে ঈশার পায়ের শব্দটা এক একটা নির্জন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে। দেয়ালের সাথে তাল মিলিয়ে হেঁটে চলছে সে। চোখে হালকা ক্লান্তি, মুখে স্পষ্ট সংকোচ। অনেক দিন পর এসেছে আজ, অথচ মনে হচ্ছে এই যেন বহু বছরের অপেক্ষার প্রাপ্তি। এক একটা কেবিন পেরিয়ে যেতে যেতে তার বুকের ভেতর ধুকপুক শব্দটা আরও জোরে জোরে বাজতে থাকলো। কেবিন নাম্বার 217। ঠিক এই দরজাটার সামনেই এসে থেমে গেল ঈশা। গভীর নিঃশ্বাস নিল, এরপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার হাতলে আঙুল রাখলো। একটুখানি ঠেলতেই কেবিনের নরম আলোয় ধরা দিল সেই দৃশ্য, যে দৃশ্যটা 4 বছর ধরে সময়ের মতো থেমে আছে। আর ঈশা গত 4 বছর ধরে এই দৃশ্য দেখে দেখে অভ্যস্ত। ঘরের ঠিক মাঝখানে নরম আলোর সাদা চাদরে মোড়া বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে একজন পুরুষ। তার মাথার চারপাশে যন্ত্রপাতির শব্দ, তার নিঃশ্বাসে গুণে মনিটরের আলো, শরীরে নল, পাশে স্যালাইন স্ট্যান্ড। রোগশয্যায় এক নিথর যুদ্ধ চলছে, মৃত্যুর সাথে নয়, জীবনের সাথে লেগে থাকা এক দৃষ্ট চেষ্টার। ঈশা কিছু না বলেই নিঃশব্দে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে রাখা চেয়ারে। ঈশার চোখে অজস্র না বলা কথা, ঠোঁটে চেপে রাখা অতীতের ভার। অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল শুয়ে থাকা মানুষটার মুখের দিকে। সেই মুখে যার কপালে বয়সের ভাঁজ, ঠোঁটে এতটুকু রং নেই, চোখ বন্ধ অথচ গভীর কিছু বলে যাচ্ছে যেন। ধীর হাতে বাড়িয়ে মানুষের সেই থেমে থাকা হাতে হাত রাখলো ঈশা। তার ফিসফিসে স্বরে শুনতে পাওয়া গেল, বাবা অনেক দিন পর এলাম, জানি না তুমি এখনো শুনতে পাও কি না, তবে খুব মনে পড়ে তোমায়, ভালোবাসি তোমায় বাবা। চারপাশে নিস্তব্ধতা, কেবল মেশিনের টিকটিক শব্দ, কিন্তু ঈশার গলায় এক অদ্ভুত স্নেহ, এক অদৃশ্য বন্ধনের স্পর্শ। এ পর্যন্ত কেউ জানে না এই কোমায় থাকা রোগীটা ঈশার বাবা, সাজিদ সরকার। সমাজের চোখে, পরিচিতদের কাছে তিনি পুরোপুরি হারিয়ে যাওয়া এক চরিত্র, অথচ ঈশার কাছে এখনও সব কিছু। কেউ জানে না এই মানুষটাই ঈশার জীবনের সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে গভীর ক্ষত, এবং সেই রহস্যের ভিতর লুকিয়ে আছে বহু প্রশ্ন, বহু উত্তর, যা গল্পের পাতায় এখনও আসেনি। একটা বড়সড় অ্যাক্সিডেন্টে গত 4 বছর ধরে কোমায় রয়েছেন সাজিদ সরকার। তার ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে গভীরভাবে। সেরিব্রাল
কর্টেক্স পুরোপুরি নষ্ট হওয়াতে চেতনা ফেরেনি। আর দুর্ভাগ্যবশত স্নায়ুকোষ মরে ফাইব্রাস টিস্যু হয়ে গেছে। কয়েক সপ্তাহ আগে ঈশা যখন এসেছিল তখন ডক্টর বলে দিয়েছে। ঈশা বাবার হাতটা চেপে ধরল, একটু কাছে এসে কান্নারত সুরে বলে উঠল অসহায় কণ্ঠে, তুমি কি আসলেই সুস্থ হবে না বাবা? আমার যে কিছুই মনে নেই। কিছুক্ষণ থেমে ঈশা এবার ফুপাতে শুরু করলো। বিশ্বাস করো বাবা, আমি চেষ্টা করেও অ্যাক্সিডেন্টের আগের কোনো ঘটনা মনে করতে পারি না। মাথায় বেশি চাপ দিলে খুব ব্যথা করে। কিছু মনে নেই আমার, শুধু মনে আছে যে তুমি ছাড়াও এই জীবনে আমার মা আর একটা ছোট বোন আছে, কিন্তু তারা কে কোথায় কিচ্ছু মনে নেই। তুমি আমায় এভাবে একা রেখে যেতে পারো না বাবা। আমায় গন্তব্য না দেখিয়ে তুমি যেতে পারো না। আমার কিছুই মনে পড়ে না বাবা, কিছুই মনে করতে পারি না আমি। অন্তত আমার গন্তব্য, আমার পরিচয় বলে যাও। রীতিমতো মেঝেতে ল্যাটকায় পড়ে আছে 5 বন্ধু। শুধু ফারহানই নির্বিকার ভঙ্গিতে হট চকলেট খেতে ব্যস্ত। চোখের পলক না ফেলেই রাহুল কপাল ঠুকে বলল, ভাই, আমাদের জীবনে সিনেমা কম ছিল না। এই ফারহান তো রীতিমতো সিনেমার স্পেশাল এপিসোড চালু করে দিল। বেড়া নাকি বউ খুঁজতে দেশে আসছে। গল্পের মেন ডিরেক্টরও হাবুডুবু খাবে এই কাহিনী দেখে। অরণ্য কাঁদো কাঁদো ভঙ্গিতে ধমক দিয়ে বলল, এই শালা চুপ থাক। তোরা ভাইবা দেখছোস আমরা কেমন প্রতারিত হয়েছি? এই হারামজাদা বিয়ে করছে 5 বছর আগে, তা বলতেছে এখন কত বড় প্রতারক। এতদিন সিঙ্গেল থাকার নাটক করতেছিল। আদিত্য বাঁকা হেসে বলল, ভাই তাও শুক্রিয়া কর যে একবারে 2 বাচ্চার বাপ হইয়া সত্যিটা বলে নেই। ফারহান আবারও বাঁকা হাসল। রাহুল এবার একটু থেমে খুব গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, এ তোরা থাম, কথা শেষ করতে দে। এখনও রহস্য শেষ হয়নি। কিন্তু ভাই, তোর বউ হারালো কোথায়? আর ওকে তুই কোথায় কখন বিয়ে করলি? বল তুই এখনই। একদম 100% সত্য চাই। শালা বিয়ে করছস ভালো কথা, তুই কানাডা আর তোর বউ দেশে কেমনে? ফারহান চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের মধ্যেই কোথাও ডুবে গেল। একটা গভীর ব্যথা, এক বিষণ্ণতা যেন ভেসে উঠল চোখে। অথচ ফাহিম মাথা নেড়ে বলল, ভাই আগে তুই বল, তুই যে বিয়ে করছস এটা আগে বলস না কেন? ফারহান এক ভ্রু উঁচিয়ে বলে উঠল, আমি তো গতকাল 3বার বাথরুমে গেছে আর 4বার হাঁচিও দিছে, সেটা বলতে হবে তোদেরকে? রায়ান এবার চোখ বড় করে তর্জনী তুলে বলল। ফারহান এবার ঠোঁট গোল করে বিরক্তির শ্বাস ফেলে বলতে শুরু করলো, বন্ধুগণ, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি আমার বউকে খুঁজতে দেশে ফিরেছি, বাট আনফর্চুনেটলি বউটাকে পাওয়া সত্ত্বেও তাকে তুলে আনতে পারছি না। চোখ বড় করে তাকালো 5 জন। তাহলে ব্যাডা অলরেডি বউকে খুঁজে পেয়েছে? রেগে মেগে কিছু বলে ওঠার আগেই ফারহান আবারও বলল, এখন কথা হলো, আমি চাইলেও তাকে তুলে আনতে পারি না, কারণ আমার বউ আমাকে চেনে না। ইভেন সে জানেও না সে বিবাহিতা নারী। সো আমাদের প্রথম কাজ হবে অতীতটাকে সানায়ের সামনে আনা এবং তার আসল পরিচয়টা তার সামনে তুলে ধরতে হবে। তবে এটা একেবারেই সহজ কাজ না। আমি যদি খুব একটা ভুল না করি তাহলে ওর স্মৃতিশক্তি চলে গেছে। ওর মনে হয় আমাকেও মনে নেই, তাই তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। যা করার আস্তে ধীরে করতে হবে। তবে আমি এটাও জানি ও আমাকে একেবারেই ভুলেনি, অবশ্যই আমায় মনে রেখেছে। একটু হলে ওর স্মৃতিতে অবশ্যই আছে আমি, শুধু একটু জোর দিতে হবে যাতে পুরোপুরি চিনতে পারে আমাকে। ফারহানের কথার পর ঘাড়জোড়া নিস্তব্ধতা, এমন নিস্তব্ধ যে কেউ কাশি দিলেও হয়তো বাড়ির সিকিউরিটি ছুটে আসতো। 5 জনে কেউ কথা বলছে না। মনে হচ্ছে ফারহানের মুখ থেকে একটা সিনেমার স্ক্রিপ্ট শোনার পরও বিশ্বাস করতে পারছে না কিছুই। রাহুল ধীরে ধীরে বলল, ভাই, তুই এইসব বলছিস ঠিক আছে, কিন্তু এটা কোনো হিন্দি সিরিজ না যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি তোর বউ স্মৃতি হারিয়ে ফেলেছে। এইটা কি আসলেই সত্যি, না আবার তুই আমাদের কোনো প্রাঙ্ক চ্যানেলের কন্টেন্ট বানাচ্ছিস? অরণ্য আবার একটু নরম গলায় বলল, মানে ফারহান, তুই বলছস তুই ভাবিরে বিয়ে করছস 5 বছর আগে, তারপর তোদের কিছু একটা হয়েছিল আর এখন সে তোকে চেনে না? সিরিয়াসলি? ফারহান মাথা নিচু করে অন্যভাবে
হাসলো। হাসিতে স্পষ্ট ফুটে উঠলো একটা লাজুক ভাব। সে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়েই বলল, আমি যখন শাহানাকে বিয়ে করেছি তখন ওর বয়স মাত্র 14 বা 15 বছর ছিল, তাই ওর সাথে আমি সংসার করিনি। আর সবচেয়ে বড় কথা, এটা লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। তাই প্রথমে ওকে মেনেও নেয়নি। ছোট ছিল তো, আমি নিজে 23-24 বছরের যুবক হয়ে বাচ্চা টাইপের একটা মেয়েকে কীভাবে মেনে নিতাম। তবে যখন আমার হিটলার শ্বশুর রেগে মেগে নিজের পারিবারিক সমস্যার কারণে ওকে নিয়ে দেশে চলে আসে, তখনও বুঝতে পারি কবুলের আকর্ষণটা। মিস করতে থাকি আমার পাখির মতো ছোট্ট বউটাকে। আসলে ভুলটা আমারই। আমি যদি ওর পরিবারকে আশ্বাস দিতাম যে ও আমার কাছে ভালো থাকবে, স্ত্রীর মর্যাদা পাবে, তাহলে হয়তো হিটলার শ্বশুরটা আমার কাছে ওকে রেখে আসতাম। কিন্তু আমি উল্টাটা করেছিলাম। শাহানা থেকে মুক্তির জন্য হিটলার শ্বশুরকে বলেছিলাম, আপনার মেয়েকে নিয়ে যান, এই বোঝা নিতে পারবো না। কিন্তু কে জানতো বলো, যাকে বোঝা হিসেবে নিতে চায়নি সে আমার পুরো হৃদয়ের ভার নিয়ে চলে যাবে। আদিত্য নিচু স্বরে ফিসফিস করে বলল, দোস্ত, এটা যদি সত্যি হয় তাহলে তো পুরো ব্যাপারটা ভয়ঙ্কর ট্র্যাজেডি। একটা মানুষ যার সঙ্গে তুই জীবন শুরু করছিলি তাকে তুই মেনেই নিসনি। মাই গড। অরণ্য বাঁকা হেসে বলল। ঠিকই আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। ফারহান এবার কিছু বলল না, মাথা নিচু করে ফেলল। ব্যস্ত হলো কোনো এক ভাবনায়। কিছুক্ষণ পর মিনমিন আওয়াজে ফারহান বলে উঠল, আমি ওকে ফিরে পেতে চাই অরণ্য। আমি বিদেশে শান্তিতে থাকতে পারিনি। প্রতি রাতে স্বপ্নে এসেছেও, আকুতি করেছে আমার কাছে আসার। বাবা যখন আবারও আমার জন্য মেয়ে খোঁজা শুরু করলো, তখন বারবার আমার হৃদয়টা চিৎকার করে বলতো, তোর বউ আছে ফারহান, তুই সে ছোট্ট মেয়েটার স্বামী, সেই নারীর অধিকার তুই বিয়ে করতে পারিস না। কেউ তোর অপেক্ষা আছে, তাকে নিয়ে আয়। নিজের বুকের বাপাসের পাথরের হাতটা ফিরিয়ে আন। তোর সম্পত্তি ওই মেয়েটা। ঘরটা হঠাৎ আরও ভারী হয়ে উঠল ফারহানের কথায়। কারো মুখে আর কোনো ঠাট্টা নেই, চোখে মুখে শুধু স্তব্ধতা আর একরাশ বিস্ময়। এতদিনের বন্ধুদের মাঝেও কেউ আজ এই গল্পটা কল্পনাও করেনি। অরণ্য এবার ধীরে ধীরে ফারহানের দিকে তাকিয়ে বলল, ভাই, তুই তো রীতিমতো প্রেমে পড়েছস। কি একটা অবস্থা! দূর থেকেও প্রেমে পড়া যায়, এটা তো ট্র্যাজেডির চূড়ান্ত সত্য। বাচ্চা, একটা মেয়ে, তুই তাকে পাত্তা দিসনি, আর আজ ফারহান মাথা নিচু করেই বলল, আমি বুঝতে পারিনি আমি কি হারিয়ে ফেলেছি। আমি শুধু ভেবেছিলাম সে ছোট, আমি স্বাধীনতা চাই। আমি তো ক্যানাডাতে ওর থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবো। অথচ ওর চলে যাওয়ার পর আমার জীবনের প্রতিটা সকাল সন্ধ্যা, ক্যানাডার প্রতিটা বরফ ঢাকা রাস্তা, সবখানে কেবল ওর মুখটা খুঁজতাম। রাহুল এবার ধীরে ধীরে ফারহানের পাশে এসে বসে পড়ল। ঠোঁট ভিজিয়ে বলল, তোকে আগে কখনো এমন দেখি নাই রে ফারহান। মনে হয় তুই এখনো নিজের ভেতরেই আটকে আছিস, সেই দিনটার গ্লানিতে। ফারহান হালকা গলায় বলে উঠল, কিন্তু আমি যখন বুঝতে পারি শানের স্মৃতিশক্তি নেই, তখন প্রথমেই ভাবছিলাম এই তো নতুন করে শুরু করার সুযোগ, ও আমাকে নতুন করে চিনতে পারবে। কিন্তু আমি জানি এটা ফাঁকা খাতা না। এই খাতার পাতায় আমি ছিলাম, এখন কালে মুছে গেছে। শুধু আমার একটাই কাজ, সে হারানোর ছাপটা ওর মনে ফিরিয়ে দেওয়া। তোরা বল আমি কি করব? আমার চোখের সামনে মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। আদিত্য এবার কোনো রসিকতা না করে বলল, তুই যদি বিশ্বাস করিস যে ওর স্মৃতিতে তুই আছিস, তবে হ্যাঁ তুই পারবি। কিন্তু এটা করতে গেলে তোকে প্রথমে নিজের সেই অপরাধ বোধ ছেড়ে ফেলতে হবে। তুই এখন শুধু একজন প্রেমিক না, তুই একজন অপরাধীও। নিজের ছোট্ট বউকে উপেক্ষা করার অপরাধে এখন তুই যদি তোর ভুলটা স্বীকার করে ভালোবাসাটা প্রমাণ করতে পারিস, তাহলেই সব ঠিক হয়ে যাবে। রায়ান চুপ করেছিল এতক্ষণ, এবার সে হাত বাড়িয়ে ফারহানের কাঁধে রাখল। তোর গল্পটা আমরা সিনেমার মতো নিচ্ছি ঠিকই, কিন্তু মনে রাখ রাখ এইটা তোদের জীবনের রিটেক ছাড়ার দৃশ্য। তাই যতটা যত্ন নিয়ে কাজ করবি ততটাই ভালো ফল পাবি। আমরা আছি তো তোর পাশে ভাই। ঘরজোড়া বন্ধুত্বের এই নিঃশব্দ শপথে এক অদৃশ্য ছায়া নড়ে উঠল। কারণ সামনে এখন শুরু হবে সেই মিশন যেখানে শুধু প্রেম বা স্মৃতি ফেরানো নয়, বরং প্রমাণ করতে হবে ভালোবাসা কখনো প্রতিবন্ধকতা দেখে না। সে শুধু অপেক্ষা করে সময়ের কাছে নিজেকে জাহির করার। ফাহিম এবার কৌতূহলী হয়ে বলল, আচ্ছা, ভালো কথা, তোর বইয়ের সিটি ডিলিট করলে কেমনে? ফারহান এবার রাগের চোয়াল শক্ত করে বলল, এই উত্তরটা আমার হিটলার শ্বশুর দেবে। নিজের মেয়েকে যখন সুস্থ রাখতে পারবে না,
নিজের মেয়েকে যখন সুস্থ রাখতে পারবে না তখন এনেছিল কেন এখানে? শুধু ওনার জন্য শানে সব ভুলে গেছে। সবাই একসাথে জিজ্ঞেস করলো। মানে ফারহান এবার হাতে থাকা হট চকলেটটা শেষ করে ডুব দিল অতীতে। ধীরে ধীরে বলতে শুরু করলো। আমার বাবা ফাহাদ আহমেদ আর শানের বাবা সাজিদ সরকার পাশাপাশি বসবাস করত। শুধু আমারই না, শানেরও জন্ম ক্যানাডাতে। তবে আমরা সবাই বাঙালি ছিলাম, কারণ ওখানে থাকলে আমরা কখনো সে দেশের কালচার ফলো করিনি। আমার বাবা আর শানের বাবা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। সাজিদ সরকারের 2 মেয়ে, বড় মেয়ে শানে আর ছোট মেয়ে সায়মা। ওদের দুজনও থেকে বয়সে বেশ বড় হওয়ায় তেমন কথা বলতাম না। সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো একটা অজানা কারণে শানের বাবা এবং শানের মায়ের মাঝে ঝামেলা বেঁধে যায়। তারা একে অপরকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করে ফেলে। আর তখন শানে ছিল মাত্র 13 বছর বা 14 বছর, আর ওর ছোট বোন সায়মা ছিল 8 বছর। ওই সময়ের কাহিনী আমি খুব একটা জানি না, শুধু জানি আমার হিটলার শ্বশুর আর শাশুড়ির মধ্যে এতটাই ঝামেলা বেঁধেছিল যে তারা একসাথে থাকতে নারাজ। সে সময় শানায়া তার বাবার অনেক বেশি ভক্ত ছিল, তাই সে নিজের মায়ের কাছে থাকতে চায়নি, এবং এই কারণেই সাজিদ সরকার নিজের মেয়েকে নিয়ে দেশে ফিরে আসে। কিন্তু তার দেশে ফিরে আসার আগে এদিকে একটা বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমার বাবা আর সাজিদ সরকার খুব ভালো বন্ধু হওয়ায় তাদের দেশে ফেরার প্রায় 1 বছর আগে আমার সাথে শানার বিয়ে পড়িয়ে দেয়। সে সময় আমার বয়স ছিল 22 আর শানার ছিল 15। প্রথমে আমি যখন বুঝতে পারি যে আমার বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে একটা বাচ্চা মেয়ের সাথে, তারপর সে হলো শানায়া, তখন আমার মাথা খারাপ হয়েছে। এই জন্য কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। পরে কয়েকবার এসেছিলাম, শানায়াকে ওই সামনে থেকে দেখেছিলাম, কিন্তু কখনো কথা হয়নি ওর সাথে। শুধু মাঝে মাঝে চোখাচোখি হতো, আর আমিও দেখতাম টলমলো করার চোখ দুটো। এরকম যেতে যেতে হঠাৎ একদিন শুনতে পেলাম যে সাজিদ সরকার নিজের মেয়েকে নিয়ে দেশে ফিরে যাচ্ছে। এদিকে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম এই কথা শুনে। আবার আমার বাবা আমার উপর দোষ দিতে থাকলো, বলতে থাকলো আমি যদি ওকে মেনে নিতাম তাহলে শানাইকে উনি রেখে যেতেন। আর আমিও তো অনেক কঠিন কঠিন কথা শুনিয়েছিলাম শানাইয়ের বাবাকে। এই জন্য উনি বিয়ে হওয়ার পরেও শানাইকে নিয়ে এখান থেকে চলে যায়। এমনকি আমার বাবার অনুরোধও শোনেনি। কিছুক্ষণ থেমে ফারহান এবার চাপা কণ্ঠে বলল। আমার মধ্যে তখনও কোনো অনুভূতি কাজ করছিল না, কিন্তু কয়েক মাস পরে যখন শুনলাম যে সাজিদ সরকার দেশে অ্যাক্সিডেন্ট করেছে, তখন আমার বুকটা থক করে উঠল। কোনো কারণ ছাড়া সেদিন আমার প্যানিক অ্যাটাক হলো। না, আমি ওই মেয়েটার জন্য কষ্ট পাইনি। আমি ভয় পেয়েছি আমার বিয়ে করা বউয়ের জন্য। শানে এবং সাজিদ সরকার কার অ্যাক্সিডেন্ট করেছিল। কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা অনেক বড় সড় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ছিল। ব্রিজ থেকে গাড়ি নদীর উপর পড়ে গিয়েছিল। আমি যতদূর শুনেছি সে অ্যাক্সিডেন্টে আমার হিটলার শ্বশুর প্যারালাইজড হয়ে গেছে, তবে শানায়া বেঁচে আছে আর সুস্থ আছে, কারণ সাজিদ সরকারের বডিটা পড়েছিল একদম নদীর মাঝে, আর শানায়ের বডি ছিটকে পড়েছিল নদীর কিনারায়। সে অ্যাক্সিডেন্টে বোধহয় শানায়া নিজের স্মৃতি হারিয়েছে, তবে পুরোপুরি হারায়নি, কিঞ্চিত স্মৃতি হারিয়েছে। আমি এখনও মাঝে মাঝে চমকে উঠি সে অ্যাক্সিডেন্টের কথাটা ভেবে। ভাবতেও ভয় লাগে, যদি শানার কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। একটা অপরাধ বোধ সারা জীবন কাঁধে করে বয়ে বেড়াতে হতো। ফারহানের বলা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শব্দগুলো গিলে ফেলেছে নিঃশব্দ শোক আর অনুতাপ। অরণ্য, ফাহিম, রাইয়ান, রাহুল, আদিত্য 5 জনেই একসাথে চুপ করে গেল। কারো মুখে আর কোনো কথা নেই, ভাষাও হারিয়ে ফেলেছে পথ। কিছুক্ষণ পর অরণ্য ধীরে ধীরে বলল। তুই তো আসলে কাঁধে একটা বিশাল বোঝা নিয়ে বেঁচে আছিস রে ভাই, কিন্তু তুই এতদিন কারো সঙ্গে কিছু বলিসনি কেন? ফারহান এক চিলতে হেসে বলল। কারণ তখন বলছিনি, ভুল করে অনুতাপে মরা, সেটাই হয়তো আমার শাস্তি। সানাইকে আমি ছোট ভেবে দূরে ঠেলে দিয়েছিলাম, অথচ সে ছিল আমার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য বাঁধন। আর যখন ওর চোখে আমাকে চিনবার একটা কণাও নেই, তখন বুঝে আমি কাকে হারিয়েছে। একই কথা বারবার ফারহানের কণ্ঠে এতটাই ভারী হয়ে গেল নিজের গলার ভেতরেই আটকে যাচ্ছে প্রতিটা শব্দ। রায়ান এবার একটু এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলল। ভাই, এখন যদি তুই চাস সব ঠিক করার, তবে তোদের জন্য আমরা আছি। তুই শুধু বল আমরা কিভাবে তোকে হেল্প করতে পারি।
রাহুল মাথা নেড়ে এবার একটু গম্ভীর সুরে বলল, হ্যাঁ ঠিক, এখন বল আমরা কি করতে পারি? তুই কি চাস? আমরা তোদের মধ্যে আবার পরিচয় করিয়ে দেই? ভাবিকে আবারও তোর প্রেমে পড়িয়ে দেব, নাকি কোনো সিনেমার মতো জোর করে নিয়ে আসি কোথাও? ফারহান মাথা নাড়িয়ে বলল, না, সেটার প্রয়োজন নেই। ও নিজে থেকে আমাকে চিনতে পারবে, আমার বিশ্বাস এটা। ওর মনে কিছু না কিছু অবশ্যই আছে, আমি সেটা ওর চোখে দেখেছি। কোন একটা বন্ধন, কোনো অদৃশ্য টান এখন আছে আমাদের মাঝে। আমি চাইলে সব বলে দিতে পারি, কিন্তু ও যেন নিজে মনে করে ফেলে, এটাই চাই আমি। ওর সম্মতির বাইরে কিছু করতে চাই না আমি। ফাহিম একগাল হেসে বলল, বুঝেছি ভাই, তুই প্রেমিক শ্রেণীর শেষ প্রতিনিধি। কিন্তু ভাই, কাজটা যতই সহজ করিস না কেন, একবার মনে কইরে দে ওকে, ওই লোকটাই ছিল তোর লাইফের হিরো। পরে ধীরে ধীরে বাকিটা আমরা দেখব কেমন তুলে ধরা যায়। রাহুল টেবিলে চাপড়ে উঠল। হ্যাঁ ভাই, মিশন সানায়া স্মৃতি রিকভার শুরু হোক, এইটা হবে আমাদের টিমের পরবর্তী প্রজেক্ট। এবং হ্যাঁ, এটার জন্য আমাদের একটা প্ল্যান লাগবে, ঠিক সিনেমার মতো, বুঝছিস? ফারহান আবারও তাচ্ছিল্য হাসল। ফাহিম এবার সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, সানায়া এখন কোথায়? দেশে আছে তো? ফারহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন ঢাকাতেই আছে। সত্যি বলতে আমার চোখের সামনেই থাকে। তবে ওর মাকে আমি ঠিক বিশ্বাস করি না। আমার হিটলার শ্বশুরের বউয়ের মধ্যে কোন একটা সমস্যা আছে। অরণ্য অবাক হয়ে বলল। মানে কেন? ফারহান এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ আমার মনে হয় সানায়ের মেমোরি রিকভারি বন্ধ করতে সবচেয়ে বেশি যার ইচ্ছা, সে হচ্ছে ওর মা। সে চায় না সানায় অতীতকে মনে করুক, আমাকে মনে করুক। তার ধারণা আমি শুধু ওর মেয়ের জীবনেই না, মানসিক সুস্থতারও ক্ষতি করেছে। মোলের মাথা খারাপ আছে বোধহয়। সাইমাকে খুব অত্যাচার করে কানাডাতে। ঘরটা আবারও ভারী হয়ে উঠল। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে হুট করে উঠে পড়ল অরণ্য। শার্টের হাতা গোটাতে গোটাতে বলে উঠল, ভাই সব আর সময় নষ্ট করা উচিত হবে না, চল আমরা বেরিয়ে পড়ি, সানায়া ভাবিকে খুঁজে বের করি, আর কি করা যায় প্ল্যান করে ফেলি। মিশন সানায়া মেরিরে রিকভারি মিশন শুরু হবে এখন, লেটস গো। সবাই মাথা নেড়ে উঠে পড়ল। তোড়জোড় করে যেই না বেরোতে যাবে ঘর থেকে, তখনই ফারহান বলল। কই যাস? রাহুল বলল, আরে বাপ, প্ল্যান করতে বউ ফেরত পাওয়ার ইচ্ছে নাই নাকি? ফারহান বাঁকা হেসে বলল, তা তো আছে, বাট আমার বইয়ের প্রেজেন্ট ইনফরমেশন তো নিয়ে যা। অরণ্য সহ সবাই ভুরুকুচকে তাকিয়ে বলে উঠল, ওহ, মানে নাম তো শুনলাম সানায়া। ফারহানের বাঁকা হাসি তীব্র হলো। থুতনিতে আঙুল বুলিয়ে নির্বিকার ভঙ্গিতে সে জানান দিল, নো বন্ধু, বর্তমানে আমার বইয়ের নাম ঈশানী সরকার, স্টুডেন্ট অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। অর্থাৎ আমি যেখানে প্রফেসর, সে ভার্সিটির স্টুডেন্ট আমার বউ ফার্স্ট ইয়ারে পড়ে। তোরা জানলে আর অবাক হবি যে আমার বইয়ের ডিপার্টমেন্টে আমি প্রফেসর। বউ আমার ছদ্মনামে নেচে দুলে বেড়াচ্ছে আর কি। সরি স্যার, এটা আমাদের নিয়মের বাইরে। আমরা এভাবে কোনো স্টুডেন্টের ইনফরমেশন পাবলিককে বলতে পারি না। প্রিন্সিপালের কথায় ভ্রুকুচকে তাকালো কালো জ্যাকেট পরিহিত আগন্তুক। কালো শার্টের উপর কুচকুচে কালো জ্যাকেট পরেছে লোকটা। মাথায়ও কালো রঙা হ্যাট, চোখে সানগ্লাস আর হাতে অনেকগুলো রূপার আংটি। এক দেখাতে যে কেউ মাফিয়া ভেবে নেবে। তবে যথাসাধ্য ভদ্র হওয়ার চেষ্টায় রয়েছে আগন্তুক। অবচেতনভাবেই প্রিন্সিপাল সাহেব নিজের কলমটা হাতে নিয়ে টেবিলের উপর ঠুকতে থাকেন। সামনে বসা লোকটার দিকে একবার তাকাচ্ছেন, আবার কপালে ভাঁজ ফেলছেন। ঘরের বাতাসটাও ভারী হয়ে উঠেছে। লোকটা কিছুক্ষণ চুপচাপ বসেছিল, এখন ঠান্ডা গলায় বলল। প্রিন্সিপাল কণ্ঠ শক্ত, কিন্তু চোখে সন্দেহের ছাপ। আপনার কথা যতই গম্ভীর হোক, এখানে আমাদের স্পষ্ট নীতিমালা আছে। ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য কাউকে দেয়া যায় না, এটা আমাদের নীতির বাইরে। কালো রঙে মোড়ানো লোকটা এবার চেয়ারে হেলান দিয়ে বসে। আঙুলের রূপার আংটিগুলো টেবিলের উপর ঠুকতে থাকে একটার পর একটা। সানগ্লাসের আড়ালে তার চোখ দেখা না গেলেও চোখের দৃষ্টি যেন পুরো ঘরটা স্ক্যান করছে। লোকটা ধীরে ধীরে বলে উঠল। প্রিন্সিপাল এবার একটু ধৈর্য হারিয়ে বললেন, আপনি তো ভুল জায়গায় এসেছেন। এরকম তো চাইলেই দেওয়া যায় না, তা সে যত উদ্বিগ্ন আত্মীয় হন না কেন। ছাত্রছাত্রীরা এখানে নিরাপদ এবং তাদের গোপনীয়তা আমাদের দায়িত্ব। সরি স্যার,
এটা আমাদের নিয়মের বাইরে। আমরা এভাবে কোনো স্টুডেন্টের ইনফরমেশন পাবলিককে দিতে পারি না। লোকটা এবার একটু ঝুঁকে বসে, তার কণ্ঠে হঠাৎ ঠান্ডা ভাবটা উবে যায়, একটু চেপে ধরা স্বর। এই কথাটা বলার সময় তার ঠোঁটে অদ্ভুত এক রহস্যময় হাসি খেলে যায়। ঘরের আলো নিস্তব্ধ হয়ে ওঠে, সময় থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। প্রিন্সিপালের মুখে কিছুটা বিস্ময়, কিছুটা অস্বস্তি। আপনি ঠিক কী বলতে চাইছেন, মানে কি এসবের? লোকটা এবার ঠোঁট বাঁকিয়ে বললেন। প্রিন্সিপাল প্রথমে মুখ কুঁচকালেও খানিকক্ষণ ভেবে বললেন, না, এই নামে কোনো প্রফেসর নেই। লোকটা ভ্রু কুঁচকে তাকালো। প্রিন্সিপাল মাথা নেড়ে বললেন, নামটা শুনে ব্রিটিশ মনে হচ্ছে, আর এরকম টাইপের নামের কেউ ইউনিভার্সিটিতে নেই। এই সম্পর্কে আমি শতভাগ নিশ্চিত। লোকটা এবার ঠোঁট বাঁকিয়ে দুঃখী স্বরে বলল। প্রিন্সিপাল রেগে গেলেন। হোয়াট দ্য হেল, কি বলতে চাচ্ছেন আপনি? লোকটা দাঁড়িয়ে পড়ে এবার ধীরে ধীরে হ্যাটটা ঠিক করে। এই কথা বলেই সে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়, আর পেছনে রেখে যায় এক রহস্য, যার কিনারা এখনই হবে না। প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে নিচের দিকে তাকান। কালো পোশাক পরিহিত কিছু লোককে নিয়ে দরজা পেরোচ্ছে লোকটা, যেন কোনো সিনেমার দৃশ্য। কে সে? কোন ছাত্রী? কোন প্রফেসর? কাদের সম্পর্কে লোকটা জিজ্ঞেস করে গেল? সব প্রশ্ন জমা রইল ধোঁয়াশায়, উত্তরের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। নেটওয়ার্ক খুব বাজে অবস্থা। এতবার কল করার পরও কল ঢুকছে না রাহুলের নাম্বারে। বেশ চিন্তিত হয়ে পড়ল ফারহান। তার আজকে অবশ্যই রাহুলের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করা প্রয়োজন। কল দিতে দিতেই গাড়ি থেকে নামলো ফারহান। আজকে ভার্সিটিতে একটু দেরি করে এসেছে সে। এতদিন তাড়াতাড়ি আসতো, তবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আজ। বিষয়টা নিয়ে সে নিজেও বেশ বিরক্ত। ফারহান তখনও ফোনে রাহুলের নাম্বার ডায়াল করতে করতে হাঁটছে। বারবার চেষ্টা করেও সংযোগ স্থাপন হচ্ছে না। মোবাইল স্ক্রিনে কলিং শব্দটা বুঝা থাকলেও ওপাশে কোনো সাড়া নেই। তার চিন্তার ভাঁজ আরও গভীর হয়। এভাবে তো আর চলতে পারে না, আজই কথা বলতে হবে, আজই। এই সময় হঠাৎ করেই কিছু একটার সাথে ফারহানের ধাক্কা লাগে। ফারহানের চোখ তখনও মোবাইল স্ক্রিনে, তাই দৃষ্টি না রেখেই কারো সঙ্গে ধাক্কা খেয়ে একটু সরে দাঁড়ায় সে। সরি। মুখ থেকে শব্দটা বেরোনোর আগেই চোখ পড়ে সামনের লোকটার দিকে। চোখের দৃষ্টি এক মুহূর্তে সব পাল্টে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কালো শার্ট, কুচকুচে কালো জ্যাকেট, চোখে সানগ্লাস, মাথায় কালো হ্যাট, হাতে একাধিক রূপার আংটি। চোখ কুচকে তাকালো ফারহান, এমনভাবে তাকালো যেন এই ধাক্কাটা শুধু শরীরে নয়, অতীতের কোনো গোপন স্তরে গিয়ে পৌঁছেছে। ফারহানের চোখ চড়া হয়ে আসে, তার মুখের কোনো কথা নেই, শুধু দৃষ্টি। এই মানুষটাকে কোথায় যেন দেখেছে সে, কিন্তু কোথায়, কখন, কে এই লোক? লোকটাও থেমে দাঁড়ায়, ফারহানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। মুখে বিস্ময়ের ছাপ থাকলেও সে খুব দ্রুত সেটা ঢেকে ফেলে। ঠোঁটের কোণে হালকা এক রহস্যময় হাসি খেলে যায়। কিছুক্ষণ তাকিয়ে তারপর হঠাৎ মুখ ফিরিয়ে নেয় সে। ধীরে ধীরে চলে যেতে থাকে ডিপার্টমেন্টের ভবনের বিপরীত দিকে, যেন কিছু হয়নি এমনভাবে। কিন্তু ফারহান দাঁড়িয়ে থাকে, মোবাইলটা হাতেই, দৃষ্টি স্থির সেই চলে যাওয়া কালো পেছনের দিকে। কিছু একটা অস্বাভাবিক, খুব পরিচিত, কিন্তু ভুলে যাওয়া কোনো অতীতের মতো। তা ভ্রু কুঁচকে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে। এই লোকটা এখানে কেন? আর এমনভাবে তাকালে যেন আমার দিকে। চোখ থেকে মনে হলো খুব খুশি হয়েছে আমায় দেখে। ফারহানের ভেতরে কিছু একটা হুহু করে ওঠে। হাওয়া কেমন ভারী হয়ে আসে চারপাশে। আর তখনই মোবাইল স্ক্রিনে কল ফেল্ড শব্দটা ভেসে ওঠে। তবে এবার ফারহান সেটা আর দেখল না, কারণ তার মনে পড়ে আছে সেই মানুষের দিকে যার চোখে আজ একটা প্রশ্ন ছিল, আর ফারহানের চোখে এক অমীমাংসিত উত্তর। ঈশার সাথে ফারহানের দেখা হওয়াটা মোটেই কাকতালীয় বা অনিচ্ছাকৃত ছিল না। সেই দিন ঈশা ফারহানের গাড়ির সামনে পড়েনি, বরং ফারহান ঈশাকে গাড়ি দিয়ে ফলো করছিল। আর হুট করে ঈশা পথ পাল্টে ঘুরে যাওয়া ফারহান গাড়ির কন্ট্রোল হারিয়ে ধাক্কা মেরে দেয় ঈশাকে। এতে ফারহানের ভয়ানক ভয় পেলেও ভাব ধরেছিল সে ঈশাকে চেনেও না। এমনকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে জয়েন করাটাও ফারহানের বাবার কেরামতি। ইচ্ছে করেই এই ইউনিভার্সিটিতে এসেছে ফারহান। এসব জানার সাথে সাথে ঈশা বিবাহিত জানার পর ফারহানের 5 বন্ধুর সাথে সাথে চূড়ান্ত পর্যায়ে অবাক হয়ে গেল বেচারি লিলিও। হা করে সে তাকিয়ে থাকলো ফারহানের দিকে। একটু আগেও লিলি ঈশাকে ক্যান্টিনে রেখে লাইব্রেরিতে এসেছে, কারণ সুমাইয়া নামের এক
ক্লাসমেট তাকে জানিয়েছে যে প্রফেসর ফারহান আহমেদ লিলিকে লাইব্রেরিতে আসতে বলেছে। প্রথমে লিলি ভেবেছিল সারপ্রাইজ টেস্টে বড়সড় বাসটা খাওয়ার জন্য স্যার মেবি ডেকেছে, কিন্তু লাইব্রেরিতে এসে ফারহানের সব কাহিনী শুনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরতে শুরু করে লিলির।